দেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণ কান্দে। টরন্টো ভিত্তিক শিল্প সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার ৪৮তম আসর অর্থাৎ আজকের আসরে পৃথিবীর নানা প্রান্ত থেকে যাঁরা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের আসরটিতে আমরা কথা বলবো ৩০ লাখ শহীদ বাহুল্য না বাস্তবতা এই বিষয়ে। আজ আমাদের সম্মানিত অতিথি ৩০ লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা বইয়ের লেখক আরিফ রহমান এবং যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের পার্ডি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সমাজবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ইরফান। আরিফ, ইরফান ভাই, তোমাদের দুজনকে সাদরে বরণ করে নিচ্ছি আজকের এই আয়োজনে। সঞ্চালনায় আছে আমি ফারহানা আজিম শিউলি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সবচেয়ে বড়, শ্রেষ্ঠ ও গর্বের অর্জন ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্ক সম্ভবত শহীদের সংখ্যা নিয়ে। দুঃখের বিষয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরোলেও ইতিহাসের যেসব মৌলিক বিষয় অনায়াসেই মীমাংসিত হতে পারত শাসকের আন্তরিকতায়, সেসব বিষয়ের ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ হয়েই চলছে আজ অবধি। কম বেশি প্রতিটি সরকারের কার্যকর নির্মোহ সহযোগিতার অভাবে এবং স্বাধীনতা বিরোধীদের লাগাতার অপপ্রচারের কারণে। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করে কমিয়ে দেখিয়ে জামাত সহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা বরাবরই হয়ে আসছে। যুদ্ধে হতাহতের সংখ্যা নির্ধারণ করার বিষয়টি সংঘাতের মাত্রা পরিমাপ, ভবিষ্যৎ সংঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং যুদ্ধাপরাধের জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের সংঘাতের প্রকৃতিগত কারণে হতাহতের নির্ভুল পরিসংখ্যান দুরূহ। নিজেদের স্বার্থে যুদ্ধরত পক্ষগুলো হতাহতের তথ্য গোপন করে অথবা মিথ্যা তথ্য ছড়ায়। নির্ভরযোগ্য তথ্যের জন্য আস্থা রাখা যায় এমন তৃতীয় পক্ষের তথ্য সংগ্রহের অধিকার রহিত হয় যুদ্ধকালীন সময়ে। তথ্যের উৎস প্রায় বন্ধ হয়ে যায়। এই সমস্যা নিরসনে যুদ্ধের মাঝে বা যুদ্ধ শেষে যে সীমিত তথ্য উপাত্ত পাওয়া যায় তার ভিত্তিতেই হতাহতের সম্ভাব্য সংখ্যা বা ব্যাপ্তি নির্ণয় করার লক্ষ্যে নানা রকম মডেল ব্যবহার করেন বিশেষজ্ঞরা। ৭১-এ গণহত্যার মতো ব্যাপক মাত্রার ঐতিহাসিক হত্যাযজ্ঞে কিংবা স্বল্প সময়ে ব্যাপক পরিমাণে অনিবন্ধিত মৃত্যু ঘটানো কোনো ঘটনায় মৃতের সংখ্যা নিরূপণে পরিসংখ্যান মডেলের প্রয়োগ নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ ইরফান। আর আলোচক আরিফের আলোচনা মূলত আবর্তিত হবে তার লেখা বই ৩০ লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতাকে ঘিরে, যেখানে আরিফ গণহত্যার খতিয়ান, জনমিতি বা ডেমোগ্রাফি থেকে পাওয়া জন্ম মৃত্যুহার সংক্রান্ত উপাত্ত, দেশি বিদেশি গণমাধ্যম, আন্তর্জাতিক স্বীকৃত একাডেমিক গবেষণা সহ আরও বিভিন্ন তথ্যসূত্র ব্যবহার করে মুক্তিযুদ্ধে শহীদের সম্ভাব্য সংখ্যা নিরূপণ করেছেন। এবার আলোচক পরিচিতি। প্রথমে আমি খুব সংক্ষেপে আরিফ রহমানের পরিচিতি তুলে ধরছি। জন্ম ঢাকায়, আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর, গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রে কাজ করেছেন প্রধান গবেষণা কর্মকর্তা হিসেবে। এখন একটি বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ১২, লেখালেখির ক্ষেত্র প্রধানত গণহত্যা ও মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ৪টি, গণহত্যা দেশে দেশে ২০২০ সালে প্রকাশিত, সময়ের সমপাতন, গণহত্যা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, শব্দশৈলী ২০২০,
মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ কিছু বিভ্রান্তির জবাব, এটি সম্পাদিত বই, 2018 সালে প্রকাশিত। এবং 30 লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা, সময় প্রকাশনী থেকে 2016 সালে প্রকাশিত। এবার মোহাম্মদ ইরফানের সংক্ষিপ্ত পরিচিতি। যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি, গবেষণা কাজ বিশ্ব ব্যবস্থার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে। সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন ডেনভার বিশ্ববিদ্যালয়ের পার্ডি ইনস্টিটিউটে। ইরফান ও পার্ডি ইনস্টিটিউটে তাঁর সহকর্মীদের তৈরি করা ইন্টারন্যাশনাল ফিউচার্স মডেল বিশ্বের নানা দেশ ও অঞ্চলের আর্থসামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত নানা সমস্যা বিশ্লেষণে ব্যবহার করে থাকেন গবেষক ও পলিসি মেকাররা। ইরফান থাকেন ক্যালিফোর্নিয়ায়। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে যাব আরিফের কাছে। তার আগে আরিফের লেখা 30 লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা বইটার প্রচ্ছদটি চলুন দেখে নিই এক নজরে। বইটির প্রচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন এবং বইটির শুরুতেই আছে একটি কবিতা। 1971 সালের অক্টোবরের 5 তারিখ রচিত আসাদ চৌধুরীর বিখ্যাত কবিতা রিপোর্ট 1971। চলুন আলোচনায় যাবার আগে কবির কণ্ঠে আমরা কবিতাটি দিয়ে আজকের আসর শুরু করি। রিপোর্ট 1971। প্রাচ্যের গানের মতো শোকাহত, কম্পিত, চঞ্চল, বেগবতী তটিনীর মতো স্নিগ্ধ মনোরম আমাদের নারীদের কথা বলি, শোনো। এসব রহস্যময়ী পুরুষের কণ্ঠস্বর শুনে বৃক্ষের আড়ালে সরে যায়, বেড়ার ফুঁকর দিয়ে নিজের রন্ধনে তৃপ্ত অতিথির প্রসন্ন ভোজন দেখে শুধু মুখ টিপে হাসে। প্রথম পোয়াতি লজ্জায় আনত হয়ে কুঁচড়ে ভরেন অনুজের সংগৃহীত কাঁচা আম, পেয়ারা, চালিতা। সূর্যকেও পর্দা করে এসব রমণী। অথচ জোহরা ছিল নির্মম শিকার। সকৃতজ্ঞ লম্পটেরা সঙ্গিনের সুতীব্র চুম্বন গেঁথে গেছে। আমি তার সুরকার, তার রক্তে স্বরলিপি লিখি। মরিয়ম যিশুর জননী নয়, অবুঝ কিশোরী, গরিবের চৌমুহনী বেথলেহেম নয়। মাগরিবের নামাজের শেষে মায়ে জিয়ে খোদার কালামে শান্তি খুঁজেছিল। অস্ফুট গোলাপ কলি লহুতে রঞ্জিত হলে কার কি বা এসে যায়। বিপন্ন বিস্ময়ে কোরআনের বাঁকা বাঁকা পবিত্র হরফ বোবা হয়ে চেয়ে দেখে লম্পটের ক্ষুধা। মায়ের স্নেহার্ত দেহ ঢেকে রাখে পশুদের পাপ। পোষা বেড়ালের বাচ্চা চেয়ে চেয়ে নিবিড় আদর সারা রাত কেঁদেছিল তাহাদের লাশের ওপর। এদেশে যে ঈশ্বর আছেন তিনি নাকি অন্ধ আর বোবা, এই বলে 3 কোটি মহিলারা বেচারাকে গালাগালি করে। জনাব ফ্রয়েড এমনকি খোয়াবেও প্রেমিকারা আসেন আর সহজ পায়ে চপল চরণে। জনাব ফ্রয়েড মহিলারা কামুকের, প্রেমিকের, শৃঙ্গারের সংজ্ঞা ভুলে গেছে। রকেটের প্রেমে পড়ে ঝরে গেছে ভিক্টোরিয়া পার্কের গির্জার ঘড়ি। মুসল্লির সিজদায় আনত মাথা নিরপেক্ষ বুলেটেরা অন্তিম আজানে স্থবির হয়েছে। বুদ্ধের ক্ষমার মূর্তি ভাঁড়ের মতন ভেবাচাকা খেয়ে পড়ে আছে। তার মাথার ওপরে 1 ডজন শকুন মৈত্রী মৈত্রী করে হয়তোবা উঠেছিল কেঁদে। র্যাবো পাউন্ড চোরের মতন পা টিপে জ্যোতির্ময় স্যারের ক্লাস থেকে চলে গেল। কাচের গ্লাসের মতো ভেঙে গেল ছাত্রাবাস। পৃথিবীর সব চিন্তা কাগজের চেয়েও দ্রুত পুড়ে গেল। বারুদের গন্ধে ধন্য গ্রন্থাগার ব্যান্ডেজে সুন্দর। জানাবুথান্ট জাতিসংঘ ভবনের মেরামত অনিবার্য আজ। আমাকে দেবেন গুরু, দয়া করে তার ঠিকাদারি। বিশ্বাস করুন, রক্তমাখা ইটের যোগান পৃথিবীর সর্বনিম্ন হারে একমাত্র আমি দিতে পারি। যদি চান শিশুর গলিত খুলি
দেওয়ালে দেওয়ালে শিশুদের রক্তের আলপনা। প্লিজ আমাকে কন্ট্যাক্ট দিন। 10 লক্ষ মৃতদেহ থেকে দুর্গন্ধের দুর্বোধ্য জবান শিখে রিপোর্ট লিখেছি, পড়ো, পাঠ করো। 20 লক্ষ আহতের আর্তনাদ থেকে ঘৃণাকে জেনেছি, পড়ো, পাঠ করো। 40,000 ধর্ষিতা নারীর কাছে জুলুমের সবক নিয়েছি, পড়ো, পাঠ করো। দুঃখের স্মৃতিতে ডোবা 80 লক্ষ শরণার্থী শিখিয়েছে দীর্ঘশ্বাসে কতটুকু ক্রোধ লেখা থাকে। কলকাতার কবির মতন কে পারে শোনাতে, আমি তোর জন্ম সহোদর। অনাহত বিবেকের ভ্রাম্যমান স্থায়ী প্রতিনিধি হয়ে ক্লান্তিহীন বিশ্রামবিহীন আমি ছুটে যাই শান্তির সভায়। কখনো দিল্লিতে, মস্কো, লন্ডন, প্যারির জনাকীর্ণ সমাবেশে আমি খুঁজি একজন রাসেলের মুখ, কানাডার বিশাল মিছিলে স্লোগান শোনাতে। প্রেমের লিপিকা পড়ি জেনেভার চুরিদের কাছে। পৃথিবীর ইতিহাস থেকে কলঙ্কিত পৃষ্ঠাগুলো মুছে যাক, মানুষের জয় হোক, নিপীড়িত জনগণ জয়ী হোক অন্তিম সমরে। অসত্যের অন্যায়ের পরাজয়ে খুশি হোক বিশ্বের বিবেক। পলাতক শান্তি যেন ফিরে আসে আহত বাংলার ঘরে ঘরে। এই কবিতাটি আরিফ তার বইয়ে তথ্যসূত্র হিসেবেও ব্যবহার করেছে, এবং কবির আরো একটি কবিতা বারবারা বিডলারকে, সেটিও খুব বিখ্যাত কবিতা, আপনারা জানেন। তো আমরা মূল পর্বে চলে আসি। আরিফ, তোমার কাছে আসছি। 30 লাখ শহীদ বাহুল্য না বাস্তবতা, তোমার কাছ থেকেই শুনে নি। আজকে এই বিজয় দিবস উপলক্ষে পাঠশালার আয়োজনে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগতেছে, এবং আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে, এইটা আমাদের দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ বিতর্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিতর্কটাও খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাচীন একটা বিতর্ক। তো আমার এই বইটা যখন প্রকাশিত হয়, সেটা মানে 2015-16 সালের দিকে, আজকে থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। সেই বইটা লেখার পরেও আমি দীর্ঘদিন যেহেতু গণহত্যার তথ্য সংকলনের কাজের সাথে যুক্ত ছিলাম, ফলে এর পরবর্তীর ঘটনা প্রবাহ আমার কাছে এই সম্পর্কিত তথ্যের এক ধরনের জায়গা করে দিছে আর কি আমাকে। ফলে এই আলোচনায় আমি যেমন এই বইটা নিয়ে আলাপ করার চেষ্টা করব, একই সাথে পরবর্তী সময়ে বিভিন্ন জরিপগুলা থেকে যে ধরনের তথ্যগুলো আমি পাই সেটা নিয়েও কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই ব্যাপারটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি যে 30 লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা, এই বিতর্কটা কেন, মানে এই বিতর্কটার উৎসটা কোন জায়গায়। আমি বোঝার জন্য এটাকে 4-5টা ভাগে ভাগ করতে চাই। মানে যে কোনো একটা প্রশ্নকে বোঝার জন্য, মানে এমন না যে কি আমি যে উত্তরটাতে যাব সেটাই চূড়ান্ত। একটা গবেষণামূলক দৃষ্টিভঙ্গি বা বিশ্লেষী দৃষ্টিভঙ্গির কাজ হচ্ছে যে কি একটা প্রশ্নকে ভেঙে 100টা প্রশ্ন তৈরি করা, যাতে আমি একটা নিয়ার ট্রুথ, সত্যের কাছাকাছি যাওয়ার একটা প্রচেষ্টা করতে পারি। তো একইভাবে আমরা যখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা করব, আমি যেমন এখানে বেশ কয়েকজন গবেষকের রিসার্চ পদ্ধতি যতটুকু সম্ভব বিস্তারিত বোঝার চেষ্টা করব। আবার ক্লেম সম্পর্কেও, ধরেন আপনি তো দাবি করতে পারেন যে 30 লক্ষ মানুষ মারা গেছে, কেউ দাবি করতে পারে 3 লক্ষ মানুষ মারা গেছে, কেউ বললো 10 লক্ষ, কেউ বললো 4 লক্ষ, কেউ বললো 2000, কেউ বললো 26,000, এরকম অনেকগুলো ক্লেম আসতে পারে। এই ক্লেমগুলোর পিছনে রেশনালটা কি সেটাও যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটা টেন্টেটিভ জায়গায় পৌঁছাতে পারবো। কারণ শুধু যে বাংলাদেশের গণহত্যা নিয়ে এমন বিতর্ক আছে তা না, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এরকম খুব ভালো বিতর্ক আছে, কয়েক মিলিয়নের গ্যাপ হয়ে যায়। আমরা রুয়ান্ডা গণহত্যাতে এই ধরনের বিতর্ক দেখি। এমনকি আজকের দিনে যে এই রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে চলে আসছে, মায়ানমার কিন্তু এই সংখ্যাটাকে অনেক কম করে দেখতে চায়। তো এই যে কম বেশি দেখার একটা পলিটিক্স, যেটা আপনি শুরুতেই বললেন, অপরাধকে ছোট বড় করার, সংজ্ঞায়নের ভিতরে নিয়ে আসা বা বাইরে নিয়ে যাওয়ার, এমনকি বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হইল সেখানেও দুই পক্ষের থেকেই নিহতের সংখ্যাকে বাড়ানো কমানোর একটা ব্যাপার আছে।
তো ফলে এখানে রিসার্চাররা কিভাবে একটা জায়গায় পৌঁছায় বা একটা জাতীয়তাবাদী ভাবাবেগ যখন গড়ে ওঠে, সে কোন রেশনালের ভিত্তিতে সেটা করে। আমরা প্রথমেই আমার মনে হয় যেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে ডেফিনেশনটা নিয়ে একটু আলাপ করি। আমরা জানি যে জেনোসাইড একটা আলাদা ধরনের ক্রাইম, অন্য যে কোনো অপরাধের থেকে অনেক বড় একটা অপরাধ হিসেবে আমরা জেনোসাইডকে বুঝি। কারণ এই জেনোসাইডের সাথে সাধারণ হত্যাকাণ্ডের পার্থক্য হচ্ছে একটা সিস্টেমেটিক কিলিং যদি চালানো হয়, একটা নির্দিষ্ট 4 ধরনের গ্রুপের কথা জাতিসংঘ যেটা বলতেছে, যে সোশ্যাল গ্রুপ, ইথনিক গ্রুপ, রিলিজিয়াস গ্রুপ, এই গ্রুপগুলাকে যদি আংশিক বা সম্পূর্ণভাবে ইলিমিনেট করার জন্য একটা প্রসেস চালানো হয়, সেটাকে জেনোসাইড বলা হয়। এখন বাংলাদেশে 1971 সালে একটা সর্বত জেনোসাইড হয়েছে। তো জেনোসাইডের ক্ষেত্রে যেই নিয়ামক বৈশিষ্ট্যগুলো আছে সেটা হয়তো অনেক বড় আলাপের বিষয়, সেটার ভিতরে আমরা না ঢুকে আমরা যখন এই একটা জেনোসাইডকে বুঝতে চেষ্টা করবো যে কি জেনোসাইডের নাম্বার অফ কিলিং কত জনের, খেয়াল রাখা দরকার যে এই কিল্ড বলতে আমরা কি বুঝতে চাচ্ছি যে সম্মুখ যুদ্ধে যে মারা গেল সেই কিল্ড। আমি বলতে চাচ্ছি যে কি ধরেন পাকিস্তানি বাহিনী আর বাংলাদেশ বাহিনী মুখোমুখি যুদ্ধ করতেছে, পাকিস্তানের বুলেটে বাংলাদেশের যে কয়জন মানুষ মারা গেল শুধু সেই কি শহীদ হবে, নাকি এই দুইজনের মুখোমুখি যুদ্ধের মাঝখান দিয়ে কেউ দৌড়ে যাওয়ার সময় সে বুলেট বিদ্ধ হলে সেও কি শহীদ হবে কিনা। আবার ধরেন পাকিস্তান বাহিনী যখন একটা গ্রামে গিয়ে মানুষকে লাইনবদ্ধভাবে দাঁড়া করে গুলি করে ফেলতেছে, সে কি শহীদ হবে কিনা। আবার আমরা দেখবো শরণার্থী শিবিরে একটা বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে, যেটা নিয়ে বেশ কয়েকটা বড় বড় অক্সফোর্ডের গবেষণা আছে, ল্যান্সেটের গবেষণা আছে, সেখানে 3 থেকে 5 লক্ষ মানুষের জীবনহানির কথা বলা হয়। সেইটাকে আমরা শহীদের আওতার ভিতরে ধরবো কিনা। আমরা দেখবো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা আছে যে কি যে 71-এর সময় জনঘাটতি মানে খাদ্য ঘাটতি, এই মানুষের পরিবহনজনিত জটিলতার কারণে সেইটার প্রভাবে ম্যালনিউট্রিশনে মানুষের খাবার কম খাওয়ার কারণে সেটার প্রভাব পড়ছে, সেইটাকে শহীদের আওতায় ধরবো কিনা। আবার আমরা দেখবো 17 তারিখ 1971 সালের 17 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যদি একটা লোক মারা যায়, তাকে কি আমরা শহীদের তালিকায় ধরবো কিনা। 25শে মার্চের 2 দিন আগে ধরেন আমরা দেখলাম জয়দেবপুর ক্যান্টনমেন্টে পাকিস্তান বাহিনী হয়তো শ্রমিকদের উপর চড়াও হয়েছিল, সেটাকে ধরবো কিনা। ফলে এইখানে কিন্তু এই স্ট্রেচিং একটা ব্যাপার আছে। আমি প্রথমেই ডেফিনেশনটাকে বুঝে নিতে চাই যে আমার কাছে কি লাইফটা ম্যাটার করতেছে নাকি নাম্বারটা ম্যাটার করতেছে। যদি আমি লাইফকে বুঝতে চাই তাহলে আমি দেখব 71-এর প্রভাব তার পরবর্তী দশক জুড়ে এই প্রভাব রয়ে গেছে। একজন গুলিবিদ্ধ মানুষ সে যদি 71-এ না মারা গিয়ে 72-এ মারা যায়, 73-এ মারা যায় 71-এর গুলির কারণে, আপনি তাকে কেন শহীদ বলবেন না। ফলে এই বেদটা কে নির্ধারণ করে দিবে। আপনি যদি সত্যি একটা টেন্টেটিভ সংখ্যায় পৌঁছাতে চান, এই জায়গাগুলো বুঝে নিতে হবে। বাংলাদেশের গণহত্যা নিয়ে যতগুলো আন্তর্জাতিক গবেষণা আছে তাকে যদি আমরা ফ্ল্যাট ভাবে পড়ার চেষ্টা করি তাহলে আমাদের কাছে বেশ কিছু উপাত্ত সামনে আসে। যারা এই শহীদের সংখ্যাটাকে সবচেয়ে কমিয়ে দেখার চেষ্টা করে, সে সবচেয়ে কমিয়ে দেখার প্রবণতাটা আমরা দেখি 3 লক্ষ 5 লক্ষ এই ধরনের নাম্বারের ভেতর ঘোরাঘুরি করার চেষ্টা করে। তো আমি আমার দীর্ঘ প্রায় 12 বছরের পড়ালেখায় এমন কোন রিসার্চের সামনে পড়ি নাই যে সরাসরি 3 লক্ষ নাম্বারটাকে উল্লেখ করতেছে, কিন্তু সবচেয়ে বেশি কোটেড হয় এই নাম্বারটাই। আমরা জানি যে বিবিসি একটা গবেষণার কথা বলে 2,58,000 থেকে 5 লক্ষ শহীদের একটা সংখ্যার কথা বলে, তারাও একটা মেথোডোলজিকে বর্ণনা করতেছে। আমি শুরুতেই এই কথাগুলো বলে নিতে চাচ্ছি যাতে আমি এই পরিসরটাকে ব্যাখ্যা করতে পারি। ধরেন যেটা সবচেয়ে বেশি ওয়াইডলি কোটেড একটা রিসার্চ আমাদের এখানে আছে, সেই রিসার্চটা করা হয় ঢাকা শহরের কর্নারের জিনজিরার একটা এলাকায় প্রায় 200-300 মানুষের উপরে চালানো একটা জরিপের উপর ভিত্তি করে সেইটাকে সারা দেশের সাথে তুলনা করে একটা নাম্বারে পৌঁছানোর চেষ্টা করা হয়। তো আমরা আবার এইটার পাল্টা অনেক গবেষণা আছে যে আপনি যদি গণহত্যা প্রবণ অঞ্চলে যান সেইখান থেকে আপনি যে ডাটাটা পাবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা যে ধরেন আপনি 100টা পরিবারের গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনার পরিবারে কি কেউ শহীদ আছে কিনা, তো সেখানে যদি আপনি 2 জন পান তাহলে আপনি সেটাকে মোট পপুলেশন দিয়ে গুণ করে বোঝার চেষ্টা করবেন যে 71 শহীদের সংখ্যা কত ছিল। তো এই যে একটা মেথোডোলজিক্যাল প্রবলেম আছে এই ধরনের গবেষণাগুলোতে, সেটা নিয়েও একাডেমিক স্ফিয়ারে অনেক আলাপ আছে। তাহলে আমাদেরকে যদি একটা সংখ্যায় পৌঁছাতে হয় সবচেয়ে ভালো হয় আমরা চলেন সবার আগে 71-এ ফিরে যাই। যেহেতু 30 লক্ষের এই আলাপটা বা এইটার এই দাবির উপর ভিত্তি করে আমাদের এখানে লিটারেচার নির্মাণ হয়েছে, চেতনা ন্যারেটিভ তৈরি হয়েছে, সেটা তো তৈরি হইতে হয়েছে 72-এর পরের থেকে, 16 ডিসেম্বরের পরের থেকে।
তো এই সংখ্যাটা যদি 30-এ গিয়ে ঠেকে তাহলে নিশ্চয়ই 71 জুড়ে এই সংখ্যাটার আভাস আমরা দেখতে পাবো। তো সেই আভাসটাকে খোঁজার জন্য আমি যে প্রচেষ্টাটা করেছিলাম সেটা হচ্ছে দেশি এবং বিদেশি পত্র পত্রিকা গুলাতে 1971 সালের 25শে মার্চের পরের থেকে যে ক্রমবর্ধমান শহীদের সংখ্যা ক্লেইম করে যে রিপোর্টগুলো হাজির হয়েছে সেইখানে নাম্বারটা কেমন দেখা যায়। আমি আবার বলছি ক্লেইম, নট নেসেসারি যে ওই নাম্বারটাই সঠিক, হতে পারে সেই সংখ্যাটা ভুল, কিন্তু ক্লেইমটা ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে টেন্টেটিভ ভাবে আমরা কি 30 লাখের দিকে যাই, 2 লক্ষের দিকে যাই, নাকি 50,000-এর দিকে যাই। এইভাবে আমি এই আলাপটা শুরু করতে চাই। যেমন আপনি যে কবিতাটার কথা বললেন যে আসাদ চৌধুরীর সে বিখ্যাত কবিতাটা যে রিপোর্ট 1971, এই কবিতাটার 54 নম্বর লাইনে আসাদ চৌধুরী বলতেছেন যে কি 10 লক্ষ মৃতদেহ থেকে দুর্গন্ধে দুর্বোধ্য জবান শিখে রিপোর্ট লিখছি, পড়ো পাঠ করো। এবং এটা হচ্ছে অক্টোবর মাসের 5 তারিখে প্রকাশিত একটা কবিতা। 71-এই আসাদ চৌধুরীর লেখা আরেকটা কবিতা বারবারা বিডলারকে, সেখানে আমরা দেখি 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে। আবার গ্রানাডা টিভিতে মে মাসে 1971 সালের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ একটা সাক্ষাৎকারে বলতেছেন যে কি অলরেডি 10 লক্ষ মানুষকে এখানে হত্যা করে ফেলা হয়েছে। তারপরে আমরা যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে বিশ্ববাসীর কাছে ফরিয়াদ একটা চিঠি প্রকাশ করতেছেন, সেখানে বলতেছেন যে 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা যদি জুন 1971 সালে জার্মান সরকারের ইশতেহারটার দিকে দেখি, সেখানে বলা হচ্ছে 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। ব্রিটিশ এমপি ডগলাস ম্যান মে মাসে ব্রিটেনের কমন্স সভায় জানান যে 10 লক্ষের বেশি মানুষকে পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশে হত্যা করা হয়েছে। আগস্টে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত রক্তাক্ত বাংলায় গ্রন্থে বলা হইতেছে যে কি যে 20 লক্ষ মানুষ এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। খেয়াল করবেন যে এই সবগুলো যখন আমরা বলতেছি 71-এর ফুল ফ্লেজের জেনোসাইডটা তখনও বাংলাদেশের চলমান আছে। এবারে আমরা আরেকটু যখন পরে যাব তখন আমরা দেখতে পাবো যে কি 1971 সালে চরমপত্র কথিকা পাঠ করা হইতো, যেটা আমরা জানি এম.আর. আখতার মুকুল পড়তেন, এটা ব্যঙ্গাত্মক কথিকা। সেইখানে একদম শেষ দিন 16 ডিসেম্বর চরমপত্র কথিকায় তিনি বলেন যে 30 লক্ষ মানুষের রক্ত দিয়া গোসল করছে ইয়াহিয়া খান। আমার কাছে এই স্লাইডটা আছে, আমি এইটা একটু দেখাতে পারি দর্শকদের জন্য। এই স্লাইডটাতে একদম নিচের অংশ জেনারেল টিক্কা খানের অর্ডার পাইয়া 30 লক্ষ বাঙালির খুন দিয়ে গোসল করলো, এটা হচ্ছে বিজয় দিবসের দিনের টেলিকাস্ট। এবং এইটার মূল কপিটা আমাদের যে জাতীয় জাদুঘর শাহবাগে এম.আর. আখতার মুকুলের স্বহস্তে লিখিত স্ক্রিপ্টটা, সেটা কিন্তু সংরক্ষিত আছে। তারপর আমরা যদি 1971-এর পত্রিকাগুলাকে মানে বিজয়ের পর থেকে পত্রিকাগুলাকে একে একে দেখা শুরু করি, আমরা দেখব সেইখানেও 30 লক্ষ শহীদের উল্লেখ আছে। যেমন আমি আরেকটা স্লাইড দেখাই। মূলত রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাভদা যখন 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করে, সেইটা সারা বিশ্বব্যাপী বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করে। এটা 1971 সালের 22শে ডিসেম্বর প্রকাশিত হয়। তারপরে আমরা দেখবো যে কি 17ই ডিসেম্বর পূর্বদেশ পত্রিকা ইয়াহিয়া জান্তার ফাঁসি দেওয়া শিরোনামে সংবাদ শিরোনাম করে, সেখানে 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা বলে। 1972 সালের জানুয়ারি মাসের 5 তারিখ মর্নিং নিউজ 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করে। তারপর ঢাকার পত্রিকা দৈনিক অবজারভার পাক আর্মি কিল্ড ওভার 3 লাখ পিপল এটা প্রকাশ করে। 4 জানুয়ারি আজাদ পত্রিকা প্রাবদার কথাকে উল্লেখ করে। তারপরে ধরেন দৈনিক বাংলা পত্রিকা 6 জানুয়ারি 1972 সালে জল্লাদের বিচার চাই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করে, সেখানে 30 লক্ষ মানুষের কথা উল্লেখ করে। এইখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি একটু বলতে চাই যে সবচেয়ে বেশি যে মিথটা এখানে প্রচলিত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে গেলেন, সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি 3 লাখ এবং 30 লাখের পার্থক্য বুঝতে না পেরে মিলিয়ন বলে ফেলেন লাখকে। এটাই আমাদের এখানে সবচেয়ে বেশি প্রচলিত। তো এইখানে আমি খুব শক্তিশালী ভাবে একটা অবস্থান নিতে চাই যে একজন ব্যক্তির একটা স্টেটমেন্টের উপরে এই পুরো বিষয়টা দাঁড়াতে পারে কিনা, সেটা থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শেখ মুজিবুর রহমান যদি 8 তারিখে পাকিস্তান থেকে রওনা দিয়ে 9 তারিখে লন্ডনে পৌঁছান, 10 তারিখে বাংলাদেশে পৌঁছান, আমি 8 তারিখের আগের প্রায়
15টা রেফারেন্স আপনাকে এখানে উল্লেখ করলাম, যে 30 লক্ষ শহীদের কথা বিশ্বব্যাপী এবং দেশের পত্রপত্রিকা উল্লেখ করা হচ্ছে। এবার আমরা একটু বিদেশি পত্রপত্রিকাগুলোকে দেখতে চাই যে 71 ব্যাপী শহীদের সংখ্যা নিয়ে বিশ্বব্যাপী পত্রপত্রিকাগুলো কি বলছে, তার টেন্টেটিভ নেচার কি। আমরা যদি টাইমস পত্রিকাকে দেখি, যে এপ্রিলের শুরুর সপ্তাহে 3 লক্ষ ছাড়িয়ে গেছে। আপনি খেয়াল করবেন, মার্চের 25শে মার্চ 71-এর গণহত্যা শুরু হইলো, এপ্রিলের ফার্স্ট উইকেই টাইমস বলতেছে 3 লক্ষ ছাড়িয়ে গেছে এখানে হত্যাকাণ্ড। নিউজ উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে লিখতেছে 7 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দা বাল্টিমোর সান 14 মে 1971 সালে লিখতেছেন 5 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দা মোমেন্টো কারাকাস থেকে প্রকাশিত হয়, প্রায় 1 মিলিয়ন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জুন 13-তে এটা প্রকাশ করে। কাইরান ইন্টারন্যাশনাল 28শে জুলাই বলে 5 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল 23শে জুলাই রিপোর্টে লিখে 2 থেকে 10 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। টাইমস সেপ্টেম্বরে আবার বলে 10 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করছে। এবার একটা ইন্টারেস্টিং নিউজ, যেটা দ্য হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস লন্ডন থেকে প্রকাশিত হয় 1 অক্টোবর 1971 সালে, বলতেছে যে কি বাংলাদেশে 20 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ, যদি কারো পুরো রিপোর্টটা পড়ার ইচ্ছা থাকে, বাংলাদেশ থেকে সাংবাদিক আন্দালিব রাশদির বিদেশির চোখে 71 নামের খুব গুরুত্বপূর্ণ একটা বই আছে। সেইখানে উনি এই বেশ কয়েকটা এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেলের অনুবাদ করছেন। সেইখানে উনি উল্লেখ করতেছেন এই গল্পটা। আমি একটু গল্পটা বলি, যে 1971 সালে আপনারা তো জানেন যে ভারতে শরণার্থী শিবিরগুলোতে বিদেশি সাহায্য প্রচুর পরিমাণে আসতো, এবং সেই শরণার্থীদের এক ধরনের একটা বন্দোবস্ত করা গেলেও বাংলাদেশ অঞ্চলে যে মানুষগুলো আটকে পড়ে আছে তাদের জন্য খুব একটা সহযোগিতার সুবিধা ছিল না। তখন অপারেশন ওমেগা নামে একটা দুঃসাহসী দল, যারা লন্ডন থেকে আসতেছে, তারা বাংলাদেশের মুক্তাঞ্চলের ভিতর ঢুকে যায় এবং ঢুকে বাংলাদেশের মানুষদের, মানে যারা রয়ে গেছে বাংলাদেশে, তাদের জন্য কিছু ত্রাণ নিয়ে যায়। সেইখানে তাদের দলের একটা ছেলে অ্যারেস্ট হয়ে যায় পাকিস্তানি আর্মিদের দ্বারা। তারা জেলে থাকে। সেই জেলে তারা যখন বন্দীদের সাথে আলোচনা করে, সেইখানে সে জানতে পারে যে এখানে তো বিরাট স্কেলে মাসাকার হয়ে গেছে, 20 লক্ষের বেশি মানুষ, আরো বড় হইতে পারে এই সংখ্যাটা মারা গেছে, আপনারা তো জানেন না। পরবর্তীতে উনি ছাড়া পেয়ে যখন ফেরত আসেন, আপনি বুঝেন আমি বলতেছি অক্টোবরে প্রকাশিত হচ্ছে এই প্রতিবেদনটা, এর আগে অপারেশন ওমেগা বাংলাদেশে যাচ্ছে, সে অ্যারেস্ট হচ্ছে, সেই লোক অ্যারেস্ট হয়ে মুক্তি পেয়ে ফিরে আসতেছে কলকাতায়। সেখান থেকে সে এই কথাটা যখন হাইগেট এক্সপ্রেসের সাংবাদিকের সাথে কথা বললো, সে ফিরে গিয়ে এটা রিপোর্ট করলো, সেখানে 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা বললো। এইভাবে তো প্রত্যেকটা রিপোর্ট ভেঙে বোঝার সুযোগ নাই, কিন্তু আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে এই তথ্যগুলা খুবই অ্যাভেইলেবল। আপনারা যদি একটু ভালো করে খোঁজ করেন বা পত্রিকাগুলো সার্চ করলেও এগুলা পেয়ে যাবেন। মানে এটা এমন কোনো গোপন তথ্য না আর কি, অ্যাভেলেবল ভাবেই বিশ্বব্যাপী পত্রপত্রিকা তো মোটামুটি উন্মুক্তই এখন। তাহলে আমরা যদি 71-এর ভেতরে থেকে শুধু ক্লেম গুলোর দিকে তাকাই, তখন আমরা দেখবো যে কি 30 লক্ষ শহীদের আলাপ, এটা খুব একটা এমন কোনো অঙ্ক না যেটা আপনি দেখতে পাবেন না কোনো জায়গায়। এরপরে সরাসরি কয়েকটা গবেষণার দিকে দৃষ্টি দিতে চাই, এবং এখানে আমরা 2টা গবেষণাকে একটু ভেঙে বোঝার চেষ্টা করব। তো বাংলাদেশের গণহত্যা নিয়ে সবচেয়ে ভালো যে গবেষণাগুলো হয়েছে, এর মধ্যে একটা গবেষণা হচ্ছে সেন্টার ফর সিস্টেমেটিক পিসের ডিরেক্টর ডক্টর মার্শাল জোবি, তার মেজর এপিসোড অফ পলিটিক্যাল ভায়োলেন্স 1946 থেকে 2014 এই প্রবন্ধে বলতেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 10 লক্ষ 1 মিলিয়ন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। ডক্টর টেড রবার্ট গার এবং ডক্টর বারবারা হাফ, বিখ্যাত গণহত্যা গবেষক। টেড রবার্ট গার বর্তমানে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের টুয়ার্ডস এম্পিরিক্যাল থিওরি অফ জেনোসাইড অ্যান্ড পলিটিসাইড 1988 সালে প্রকাশিত, সেই বইতে উল্লেখ করছেন বাংলাদেশে 1971 সালে 12,50,000 থেকে 30 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। তাহলে এই যে 12,50,000 এই সংখ্যাটা ওনারা কিভাবে পৌঁছাইলেন, উনি ওনার বইতে এই জিনিসটাকে ব্যাখ্যা করছেন। বাংলাদেশে 1972 সালেই যে সরকার আসে, তারা একটা কমিশন করে, জেনোসাইড কমিশন, গণহত্যা কমিশন। এই গণহত্যা কমিশন সারা দেশের তথ্য সংগ্রহ করার জন্য সেই সময়ের পত্র পত্রিকাগুলা অ্যাজ এ হোল, যে এক ধরনের একটা টেন্টেটিভ সংখ্যা আমাদেরকে জানায়, সেই সংখ্যাগুলোকে একটা যোগ করার চেষ্টা করে আর কি। সেইখানে 18টা জেলার, আপনারা তো জানেন যে 71-72 বাংলাদেশের জেলা সংখ্যা 18টাই ছিল, পরবর্তীতে এটা
অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ হয় আর কি। তো এইখানের পত্রিকাগুলাতে যে তথ্য আসছে সেইগুলাকে উনি যখন যুক্ত করছেন সেটার আমি কিছু একটানা স্লাইড দেখায় যাই যাতে আমরা একটা ধারণা করতে পারি আর কি। যেমন ধরুন এই যে কুমিল্লা সেনানিবাসে শতাধিক কঙ্কাল, এইটা একটা রিপোর্ট। খুলনায় রক্তের পুকুর, পাকিস্তানি জল্লাদের বর্বরতার আরেক অধ্যায়, পূর্বদেশ পত্রিকা। বদ্ধভূমি শিয়ালবাড়ি, মানে এই পত্রিকাগুলো থেকে তথ্য সংগ্রহ করছেন উনি, ওটা উল্লেখ করতেছেন। 8,000 কিল্ড ইন সাতক্ষীরা বাই পাক আর্মি। পাক আর্মি কিল্ড 30,000 পার্সন ইন হাজীগঞ্জ। 60,000 কিল্ড ইন রংপুর। মাছ গ্রেভ পাওয়া যাইতেছে কুমিল্লাতে। ঝালকাঠি, সিরাজগঞ্জে গণকবর পাওয়া যাচ্ছে। তো এইভাবে যে কয়টা উনি তথ্য যোগ করছেন সেইখানে 18টা জেলার তথ্যকে যোগ করে খুলি ধরা হিসাব বলে যেটাকে আর কি, এই ডকুমেন্টটা আমার কাছে আসছে গণহত্যা কমিশনের, সেটা আমি আর আলাদা করে দেখে বিরক্ত করলাম না। সেখানে ওনারা 12,50,000 টেন্টেটিভ ডেথের একটা আলাপ তুলে ধরছেন আর কি। কিন্তু যদি আমরা জুলাই অভ্যুত্থানকে খেয়াল করি, যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন এখানে পত্রিকাগুলা 100-200 শহীদের কথা, মানুষকে মেরে ফেলার কথা উল্লেখ করলো পত্রিকাতে, প্রথম আলোতে, ডেইলি স্টারে। কিন্তু পরবর্তীতে যখন একটা একটা করে ধরে হিসাব করা হলো তখন সেই সংখ্যাটা অনেক বেশি মাত্রায় পাওয়া গেল। কারণ খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগ তথ্য আপনি তো পত্র পত্রিকায় যে দিবেন সেই তথ্য তো আপনি নাই, আপনি কালেক্ট করবেন কিভাবে? তখন তো গণহত্যাটা চলমান, ওই সময় তো কারো পক্ষে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা সম্ভব না। তাহলে তথ্যগুলো সংগ্রহ করলো কারা? এই ক্ষেত্রে গণহত্যা গবেষণার দিকপাল ডক্টর রুডলেফ জোসেফ রামেল তার স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড এই বইটার কথা আমাকে বলতেই হচ্ছে, আমারও অত্যন্ত প্রিয় একজন গবেষক। তো স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডে রামেল যেটা করছেন যে জেলা ওয়ারি ডাটা সংগ্রহ করে এইখানকার 71-এর জনসংখ্যার, মানে 71-এর হতাহতের একটা টেন্টেটিভ সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করছেন। এবং সেইখানে উনি এর আগের এবং পরের যতগুলো গবেষণা হচ্ছে সব গবেষণাকে উনি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতেছেন। আমি রামেলের বইটা যদি একটু দেখাই আপনাদেরকে, স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড এই বইটা, এইখানেই উনি বেশ মানে বিশ্বের গুরুত্বপূর্ণ গণহত্যাগুলোকে একসাথে করে মানে পর্যালোচনা করছেন আর কি। সেইখানে উনি 71-এ 3 থেকে 30 লক্ষ সর্বোচ্চ সম্ভাবনায় 30,03,000 মানুষের হত্যাকাণ্ডের কথা বলছেন। এবং এখানে একটা মিডিয়ানে উনি দাবি করছেন যে কি কম করে 1.5 মিলিয়ন মানুষের এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কেন এই সংখ্যাটা কম করে বলা হয় সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। পাশেই দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বই, যে কোনো দেশেই মানে পৃথিবীর যেসব জায়গাতে গণহত্যা বিষয়টা পড়ানো হয় তাদেরকে লিও কুপারের জেনোসাইড বইটা অবশ্যই পড়তে হয়। তো এই লিও কুপারের জেনোসাইড বইটার প্রচ্ছদেই 3টা গণহত্যার কথা উল্লেখ করা হইতেছে। আর্মেনিয়াতে 8 লক্ষ, 6 মিলিয়ন জিউ, 3 মিলিয়ন বাংলাদেশি, 1 লক্ষ হুতু। অর্থাৎ 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের বিষয়টা যে একাডেমিক এরিনাতে বেশ ভালোভাবেই চর্চিত হয়, লিও কুপারের জেনোসাইড বইটা তার মধ্যে তার মানে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার লিও কুপারের জেনোসাইড বইটা আরেকটা দিক থেকে গুরুত্বপূর্ণ, আপনারা যদি মূল বইটা পড়েন সেইখানে উনি শরণার্থী শিবিরের হত্যাকাণ্ডের বিষয়টাকে আমার মনে হয় প্রথম কোন রিসার্চার আমলে আনলেন। একজন পত্রিকার সাংবাদিকের জন সারের অভিজ্ঞতার কথা লিখতেছেন। উনি বলতেছেন যে কি ঝাঁকে ঝাঁকে শকুন উড়ে যাচ্ছে এবং এত বেশি মৃতদেহ রাস্তায় পড়ে আছে যে শকুনের মুখে অরুচি চলে আসছে, শকুন খেয়ে শেষ করতে পারতেছে না। এটা লিও কুপার বই থেকেই আমি এই জন সারের প্রতিবেদনটা সম্পর্কে জানি, পরবর্তীতে পুরো প্রতিবেদনটা পড়ার সৌভাগ্য হয়। সেখানে উনি দেখতেছেন ঢাকা থেকে ট্রাকে ভরে বা ছোট বাসে ভরে কম্প্যাক্ট অবস্থায় মানুষ যাচ্ছে, সেইখানে একটা শিশু মারা গেছে। মায়ের পক্ষে সেই বাসটাকে থামিয়ে সেই শিশুর লাশটা অন্ত্যেষ্টিক্রিয়া করার কোনো সুযোগ ছিল না, ফলে সেই লাশটাকে ছুঁড়ে ফেলে দিতেছে। এরকম অসংখ্য ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে। তো এই যে শরণার্থী শিবিরের ভিতরে যে হত্যাকাণ্ড, যেটাকে কোনোভাবেই আমরা আসলে জেনোসাইডের ডেফিনেশনের ভিতরে ফেলবো কিনা এটা নিয়ে আমরা ডিবেট করতে পারি, কিন্তু অবশ্যই এই অ্যাট্রোসিটির ইফেক্টেই যে এটা হয়েছে যে কোনো বিবেকবান মানুষ সেটা বুঝতে পারে। যেমন লিও কুপারের এই গবেষণাটার কথা আমি বললাম, আরো দু একটা রিসার্চের কথা বলি যে পুলিৎজার পুরস্কার পাইছে এ প্রবলেম ফ্রম হেল সামান্তা পাওয়ার। তিনি সেখানে বলছেন যে বাংলাদেশে 10 থেকে 30 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। তো আমার বইতে আমি বেশ কয়েকজন রিসার্চারের কথা বলছি। আমি যেহেতু সরাসরি প্রমাণের বিষয়টাতে আলাপ করতে চাই,
তাহলে আমি আরেকটু বিষাদে চলে যেতে চাই আর কি, যেখানে হয়তো ইরফান ভাই পরবর্তীতে আরো কিছু জিনিসপত্র যুক্ত করে দিতে পারেন, যে কি কারণে রিসার্চারদের একটা টেন্টেটিভ মিডিয়ানে থাকার একটা আগ্রহ। আমরা যদি সত্যি সত্যি এই ৭১-এর গণহত্যার গ্র্যাভিটিটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের প্রাথমিক দায়িত্ব ছিল যে আমরা আসলে গ্রাউন্ডেড ডাটা কতটুকু পাইতেছি। দেখা যাচ্ছে যে এই দুইটা বড় বড় গবেষণার কথা আমরা বলতেছি, একটা হচ্ছে ৭১ সাল জুড়ে তথ্যের একটা সংকলন আমরা দেখলাম, আর একটা হচ্ছে যে পরপরে ৭১-৭২-এর সময়কালে পত্রিকায় প্রকাশিত সংখ্যা। তাহলে নাম্বারটা আমি কিভাবে পাবো? সেই নাম্বারটা পাওয়ার জন্য আমাদেরকে ফিরে যাইতে হবে জেলাগুলাতে। তাহলে এই ফিরে যাওয়ার কাজটা কে কে করতেছেন? বাংলাদেশের সবচেয়ে বড়, প্রথমবারের মতো বড় পরিসরে কাজটা করছেন ডক্টর এম এ হাসান। ডক্টর এম এ হাসানের যে বধ্যভূমি এবং গণকবর জরিপ, সেখানে দেখা যায় সারা বাংলাদেশে ৯৪২টা বড় বধ্যভূমি শনাক্ত করছেন উনি। এই গবেষণাটাকে পরবর্তীতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। সেখান থেকে যেটা করা হয়, প্রত্যেক জেলা ওয়ারি আলাদা করে সার্ভে করা। এই গণহত্যা জেলাওয়ারি সার্ভেটার সাথে আমি নিজে সরাসরি যুক্ত ছিলাম। আমি খুলনা, যশোর, সাতক্ষীরা এরকম ৩-৪টা জেলার প্রত্যেকটা গণহত্যার স্পট, আমি আবার বলতেছি, প্রত্যেকটা স্পটে আমি গেছি। প্রত্যেকটা মানুষের সাথে, মানে যতজন জীবিত আছেন, মানে আজকে থেকে ৫-৬ বছর আগেও যদি বলি, এটা তো স্বাধীনতার পরে প্রায় ৫০ বছর পরে। তারপরেও যেই সমস্যাটা হয় আমাদের এখানে, ডেফিনেশনগত সমস্যাটা, যে অনেক ক্ষেত্রেই আপনি ভিকটিমের পরিবারের সাথে কথা বলতেছেন, কিন্তু ভিকটিম ডেফিনেশন জানে না দেখে সে বুঝতেই পারতেছে না যে সে কি শহীদ কিনা। এরকম বহু উদাহরণ আমরা দিতে পারবো, যে তার কাছে মনে হচ্ছে যে সে ব্যাটেল ফিল্ডে যদি সে মারা যায় তাহলে সে শহীদ। তার বাবা যে শিবির থেকে আর ফিরে আসে নাই, বা তাদেরকে যে লাইনবদ্ধ করে মেরে ফেলা হয়েছে, এই দুইটা ঘটনাকে সে পৃথক করতে পারতেছে না, যে এইটাকে সে এটার ভিতরে ঢোকাবে কিনা। বাংলাদেশের গভর্নমেন্ট সবসময় মুক্তিযোদ্ধাদের প্রতি গুরুত্ব দিচ্ছে, যে যুদ্ধ কে করছে, যোদ্ধাদের তালিকা করা, যোদ্ধাদেরকে সম্মান দেওয়া, শহীদদের কে হয়েছে, শহীদের সম্মান দেওয়া বা শহীদের প্রাপ্তি, শহীদের কোটা, এই সংক্রান্ত কোনো ধরনের প্রচেষ্টাই এখানে ছিল না। আমি একটা দুইটা ছোট উদাহরণ দিলে, যেহেতু আমার যে ডাটা সেটাও পুরো দেশের অবস্থাটা সম্পর্কে একটা ছোট ধারণা দিতে পারে। ধরেন আমি সাতক্ষীরাতে একটা খুব প্রত্যন্ত গ্রামে গেলাম, যেখানে আজকের দিনেও শহর থেকে যেতে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে মোটর সাইকেলে করে। সেইখানে যাওয়ার পরে আমি দেখতেছি একটা হিন্দু অধ্যুষিত গ্রাম, যেই গ্রামে কোনো লোকই আমাদের সাথে কথা বলতে আগ্রহী হচ্ছে না। অন্য যে কোনো জায়গায় গেলেই শহর পর্যায়ে দেখা যায় যে সবাই ক্যামেরা দেখে চলে আসতেছে, কথা বলতে চাইলে আগ্রহী হচ্ছে, কিন্তু এখানে কেউ আগ্রহী হচ্ছে না। আমরা ঘুরে টুরে মনে করতেছি যে কি ঠিক আছে, যে পুরাতন ডাটা পাচ্ছিলাম এটা সম্ভবত ভুল, তাহলে আমরা চলে আসি। তখন একটা ছেলে আমাদেরকে ডাক দিলেন, একজন মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। তো সেই ভদ্রলোক আমাদেরকে ডাক দিয়ে বললেন যে আপনারা ৭১ সম্পর্কে তথ্য নিতে আসতেছেন, ওই দোকানটাতে যান, ওইখানে যতজন লোক বসে আছে তাদের সবার বাবাই হচ্ছে ৭১-এর শহীদ। ওকে, সেই দোকানটাতে গেলাম, সবার সাথে চা চক্র করার পরে আলাপ করা হলো। আলাপে জানা গেল যে এইটা একটা হিন্দু গ্রাম এবং এই গ্রামটা পুরুষ শূন্য। এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে এখানে হত্যা করা হয়েছিল ১৯৭১ সালে, এবং এই পুরো গ্রামের ভিতরে কোনো মুক্তিযোদ্ধা নাই, এইখানে একটা শহীদ মিনার নাই, এইখানে তাদের পিতাদের সম্পর্কে তাদের পুরা আলাপ আলোচনার ভিতরে কোনো জায়গায় কোনো কিছু নাই। ফলে তাদের কাছে এক ধরনের একটা ট্রমা নিয়ে আসে যখনই কেউ এইখানে মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করতে যায়, কারণ সে ডেফিনেশনের ভিতরে পড়ে না, তার কাছ থেকে আপনি কোনো বীরত্বপূর্ণ যুদ্ধের গল্প পান না। তার সেই বেচারা হিন্দু গ্রামের একটা পরিবার বা মানে মানুষগুলো তারা চলে যাওয়ার কথা, তারা মনে করতেছিল তারা ধরেন জুলাই মাসের 10 তারিখে সে ভারতে চলে যাবে, তাদেরকে তাদের এলাকার চেয়ারম্যান বলে গেছে যে এইখানে হামলা হবে, পাকিস্তান আর্মি আসবে। এই চলে যাওয়ার আগে তাদের এলাকায় একটা বিরাট মেলা বসায়। কেন মেলা বসানো হয়? যাতে তারা তাদের সম্পত্তিগুলো বিক্রি করে যেতে পারে, মুরগি, ঘর বাড়ি, জিনিসপত্র যা কিছু আছে, এই কেনা বেচার একটা মহা ধুম শুরু হয়ে যায়। এই অবস্থাতেই দেখা যায় পাকিস্তান আর্মি একদিন আগে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে ফেলে। অর্থাৎ এই যে ধরনের আরেকটা ডাইমেনশন, এই যে লুটতরাজের ডাইমেনশনটা, আমরা কিন্তু একটা গণহত্যাকে বোঝার জন্য স্থির হওয়ার সেই প্রচেষ্টাটুকু আমরা করতে চাই না। আমাদের কাছে শুধু একটা নাম্বার যোগ করে করে 30 লক্ষ মিলল কিনা সেই অঙ্কটা আমি করতে চাই, কিন্তু আমি যে কখনো তারে বোঝারই চেষ্টা করি নাই, সেই অঙ্কটার ভিতরে আমরা যাইতে পারি না।
ফলে আমি যে জায়গাটাতে পৌঁছাতে চাচ্ছিলাম যে আমরা যখন এলাকা পর্যায়ের গবেষণাগুলো করলাম, প্রত্যেকটা গ্রামে গ্রামে গেলাম, আমি দেখলাম খুলনা, শুধু খুলনা জেলাতে 1 লক্ষের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এইটা আপনি এখনো জরিপ করে, যে কোনো মডেলের জরিপ করে আপনি ভিকটিমের পরিবারের সাথে কথা বললা এটা নিশ্চিত করতে পারেন যে 1 লক্ষ মানুষ এখানে সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনি যদি খুলনা থেকে একটু বাইরে, যে চুকনগর হত্যাকাণ্ডের কথা আমরা সবাই খুব আলোচনা করি, যে 1 ঘন্টার ভিতরে 15,000 মানুষকে হত্যাকাণ্ডের শিকার হইতে হয়েছে। কিন্তু এইটাকেও যদি আপনি আবার ডেফিনেশনালি চিন্তা করেন, দেখেন এই আমরা কি সংকটের মধ্যে পড়ি। ভালো, মানে আমরা এই প্রোজ এন্ড কনস গুলা নিয়ে আলাপ করতে পারলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো আর কি, বোঝাপড়াগত জায়গায়। এই যে ধরেন এই যে মে মাসে যে চুকনগর হত্যাকাণ্ডটা ঘটলো, সেইখানে কিন্তু আশেপাশের জেলাগুলা থেকে মানুষগুলা একটা রুট হিসাবে ইউজ করতেছিল চুকনগরকে। তারা সবাই সীমান্ত পার হয়ে যেতে চাচ্ছিলেন। তো তারা একটা রাত চুকনগরে থাকলেন এবং সেখানে পাকিস্তান আর্মি এসে তাদেরকে কিল করে দিয়ে চলে গেল। তো এবার ওইখানকার এরশাদ আলী মোড়লের মতো লোকজন 2-3 হাজার লাশ নিজের হাতে নিয়ে গেছেন। অনেক মানুষ দেখে না আমরা এই সংখ্যাটা পাই। কিন্তু চিন্তা করেন ওই লোকটা যে গ্রাম থেকে আসতেছে, সেই গ্রাম কিন্তু জানে সে ইন্ডিয়া চলে গেছে এবং তারা পুরো পরিবার চলে গেছে। ফলে ও কি শহীদ কিনা ওই গ্রামে গিয়ে কি আপনি কনফার্ম করতে পারবেন না। ওই গ্রাম তো মনে করছে সে চলে গেছে, সে আর ফেরত আসে নাই। ফলে এইখানে যে এই ধরনের ঝামেলাগুলো আছে, এই অঙ্কগুলো আপনি এই মেথোডোলজিক্যালি পরিবারকে জিজ্ঞেস করে বা আমাকে জিজ্ঞেস করে যে তোমার পরিবারে কেউ শহীদ আছে কিনা, মানে আমি যদি এরকম একটা সিম্পল জরিপ করতে চাই 47-এর পরে এবং 71-এর পরে এখানে যে রাষ্ট্র গঠন হয়েছে, এই যে আসা যাওয়ার রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আপনি এই পদ্ধতিতে জেনোসাইডের সম্পূর্ণ তথ্য নিরূপণ করতে পারবেন না। কিন্তু আপনি যদি জেনোসাইডের স্পট গুলাকে অন্তত আইডেন্টিফাই করতে পারেন, তাহলে দেখেন কি মজার বিষয় হয়। আমরা যদি সারা দেশের পুরো জরিপটা তো সম্পূর্ণ করা যায় নাই, 30টা জেলার সবগুলো গণহত্যার স্পট যেখানে এনে মানুষকে গুলি করে ফেলা হয়েছে এরকম যোগ করি, তাহলে আপনি 15,000 স্পট খুঁজে পান। 15,000টা জায়গা আছে বাংলাদেশের, অর্ধেক বাংলাদেশে, যেখানে মানুষকে এনে হত্যা করে ফেলা হইতো। তো এইখান থেকে তো আমরা একটা আইডিয়া করতে পারি যে এইটার গ্র্যাভিটি, এইটার যে ঘনত্বটা কত বড় হইতে পারে। যেমন এইটার ক্ষেত্রেও অনেক বধ্যভূমিতে আপনি হয়তো দেখবেন 2 জন মানুষকে মেরে ফেলা হয়েছে, অনেক জায়গায় 10,000 মানুষকে মেরে ফেলা হয়েছে। আমরা যদি এই চুকনগরের কথা তো বললাম, আমরা যদি চট্টগ্রামে যাই, ফয়েজ লেক নামের জায়গাটা, সেইখানে একটা গণকবর উদ্ধার করা হইলো। সেখানে ছোট ছোট গর্ত, এক একটা গর্তের ভিতর 50 থেকে 100টা করে খুলি পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম শহরে আবিষ্কার করা হয়েছে 215টা বধ্যভূমি শুধু চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরটাকে বলাই যায় একটা বধ্যভূমির শহর। আপনি যদি সিলেটে যান, সিলেটে দেখবেন শালুটিকর এলাকাটা একটা পুরাই একটা বধ্যভূমি, সেখানে অনেকগুলা জায়গা আছে। আমাদের গতানুগতিক গবেষকেরা যে কাজটা করে গেছেন, একটা বড় স্পটকেই চিহ্নিত করে যাওয়া হয়েছে, সেটাকে কেন্দ্র করে ফলক এবং কালচার নির্মাণ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাবো ওইটার আশেপাশের অনেকগুলা জায়গায়, ধরেন একটা রেল স্টেশনের পিছনে, রেল স্টেশনের সামনে, পাশে একটা নদী, এইভাবে বিভিন্ন জায়গাগুলো আছে। ফলে আমাদের বারবার আমরা যখন নতুন করে ডেফিনেশন গুলাকে দেখি, তখন আমরা দেখি যে এটার পরিসরটা বড় হয়ে যায়। আর একটু গুছায় আনি যদি আমরা জিনিসটাকে, সেইখানে আমরা ডেমোগ্রাফিতে একটু প্রবেশ করতে চাই, যেহেতু আমার এখানে এই ধরনের সংকটগুলো আমরা দেখতে পাই। ডেমোগ্রাফি বলতে মানে আমি যেই কাজটা করার চেষ্টা করেছি আমার বইতে, গণহত্যা হয়েছে এমন 5টা দেশ, গণহত্যা হয় না এমন 5টা দেশ, 5টা দেশের 50 বছরের জনসংখ্যার ডাটাকে একটা গ্রাফে নিয়ে আসার চেষ্টা করলাম। যেসব দেশে গণহত্যা হয়েছে সেখানে কি জনমিতির উপরে এটার কোনো প্রভাব পড়ে কিনা, আর যেসব দেশে হয় নাই সেখানে প্রভাব পড়ে কিনা। খুব সাদা চোখেই দেখা যায় জেনোসাইডের কারণে, বড় দুর্যোগের কারণে, খরার কারণে, ভূমিকম্প হইলে বড় আকারের সেখানে জনমিতির উপর প্রভাব ফেলে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি করি এই কাজটা, আমার আগেই বল স্টেট ইউনিভার্সিটি লন্ডনের পরিসংখ্যানের অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ ইমন, উনি প্রথম এই আলাপটা সামনে আনছিলেন যে বাংলাদেশের জেনোসাইডের জনঘাটতি আলাপটা। এই যে এই স্লাইডটা যদি আমরা একটু দেখি, যে বাংলাদেশে 1950 সাল থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হারকে যদি আমরা একটা গ্রাফ আকারে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাই 1970 থেকে 75 সালের ভিতরে এখানে বেশ বড় রকম একটা গ্যাপ তৈরি হয়।
তবে এর মানে এই না যে পুরোটুকুই ৭১-এর প্রভাবে হয়েছে, কারণ এখানে আরো অনেকগুলা ঘটনা প্রবাহ আছে। কিন্তু আমরা যদি দেখি যে ১৯৫০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রতি ৫ বছর অন্তর এখানকার জনসংখ্যা ১৫.৩ ভাগ হারে গড়ে বৃদ্ধি পাইছে, কিন্তু ১৯৭০ থেকে ৭৫ সালে এসে এটা ৫.৫ ভাগে নেমে যায়, অর্থাৎ প্রায় ১০ ভাগ ঘাটতি হয়ে যায়। আবার ৭০ থেকে ৭৫-এর পরে ৭৫ থেকে ৮০-তে এটা আবার ১৪.১-এ চলে যায়। ১৫.৩ যেটা স্বাভাবিক সেটা হঠাৎ করে হয়ে গেল ৫, আবার ১৪.১ থেকে এটা আবার উপরের দিকে গ্রো করতে থাকে। তাহলে প্রকলিত যেই জনসংখ্যা হওয়ার কথা ছিল সেটাকে হিসাব করলে এই ঘাটতিটা দাঁড়ায় প্রায় ৬৫ লক্ষতে। এই ৬৫ লক্ষ মানুষ নানা কারণে ৭১-এর একটা প্রভাবে কোনো না কোনোভাবে হারিয়ে গেছে। তো এইখানে যেহেতু অনেকগুলা ফ্যাক্টর আছে, আমরা জানি যে ৭৪-এ এখানে একটা বড় দুর্ভিক্ষ হয়েছে, আমরা জানি যে এইখানে বেশ শরণার্থীদের আসা যাওয়ার ব্যাপারটা পুরোটুকু হয়তো ৭৫% সেটেল হচ্ছে কিনা, এখানে রক্ষী বাহিনীর হাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, ফলে এইখানে আমরা একটা টেন্টেটিভ সংখ্যায় পৌঁছাইতে পারি। এইটার ক্ষেত্রেও বেশ কয়েকজন বিদেশি গবেষক এই জিনিসটাতে পৌঁছেছেন যে কি যে ন্যূনতম ২ মিলিয়নের বেশি মানুষ ৭১-কেই রিপ্রেজেন্ট করে। কিন্তু এই সবকিছুকে মিলিয়েও আমরা লিও কুপারের যে আলাপটা, সেই আলাপটাকে যদি একটু বিবেচনা করতে চাই, শরণার্থী শিবিরের যে সংখ্যাটা, শরণার্থী শিবিরে যে ব্যাপক আকারের প্রাণহানির ঘটনা ঘটে, সেইটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা দেখব যে পাকিস্তানে আর্মির কারণে এখানে প্রায় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে চলে যায়, এবং এই ১ কোটি মানুষের ভেতরে ৩ লক্ষাধিক শিশু অপুষ্টিজনিত কারণে মৃত্যু ঝুঁকিতে আছে। এইটা দ্য স্টেট টাইমস ৮ জুন ১৯৭১ সালে প্রকাশ করে। আপনারা যদি দ্য টেস্টিমনি অফ 16 মাদার তেরেসা সাক্ষ্যটা পড়েন টেস্টিমনি অফ 60-তে, সেখানে উনি বলতেছেন যে যদি এই শিশুদেরকে আমরা খুব দ্রুত খাদ্য সহায়তা দিতে না পারি, তাহলে লক্ষাধিক শিশুর মৃত্যুর ঘটনা এখানে ঘটতে পারে। আমরা যদি টেস্টিমনি অফ 16-এ একজন মার্কিন এমপি, উনি যখন একটা শরণার্থী শিবির দেখলেন, সেখানে শরণার্থী শিবিরের পরিচালকের কাছে জিজ্ঞেস করলেন যে তোমার এই মুহূর্তে সহায়তা হিসেবে কি দরকার সবচেয়ে বেশি, তখন ওই ভদ্রলোক বললেন যে আমার এই মুহূর্তে দরকার সব চুল্লি, কারণ এত বেশি হারে মানুষ মারা যাচ্ছে যে আমরা পুড়িয়ে শেষ করতে পারতেছি না। সেইখানে বড় আকারের গণকবর তৈরি করে মানুষকে ডাম করে ফেলার, দেয়ারাতে এরকম হাসপাতালের পিছনে বড় আকারের গণকবরের অস্তিত্ব পাওয়া গেছে, যে কি হাসপাতাল থেকে মারা যাচ্ছে, ফেলা হচ্ছে, মারা যাচ্ছে, ফেলা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে এটাকে ক্রেন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। সো আমাদের ৭১ নিয়ে অনেক এক্সপ্লোর করার জায়গা এখনো বাকি আছে। এই অঙ্কগুলোকে যখন আমরা যুক্ত করব, আমি আমার বইতে আলাপ করে দেখেছি ৫ থেকে ৭ লক্ষ মানুষ আমার মতে শুধুমাত্র শরণার্থী শিবিরে রোগে শোকে কলেরায় আক্রান্ত হয়ে হতাহতের শিকার হয়ে থাকতে পারে। তো আমি যেই জায়গাটায় গিয়ে শেষ করতে চাই, আমার একটা সুবিধা হচ্ছে যেহেতু এই বইটা নিয়ে আমি অনেক বছর ধরে এক ধরনের লড়াইয়ের ভিতরেই আছি, আমার কোনো উদ্দেশ্য নাই আপনি কোন সংখ্যায় যেতে চান, ডেফিনেশনে আপনার যেটা ফিট করে আপনি সেখানেই যেতে পারেন। কিন্তু এইখানে যে একটা এক্সটেন্সিভ জেনোসাইড হয়েছে, সেইটার যে জায়গাগুলো আমরা দেখাতে পারতেছি, সেইটাকে আপনি আপনি কি বোঝার চেষ্টাটা করতেছেন কিনা। অনেক সময় ফেসবুকে এই আলাপ দেখা যায় যে কই আমার এলাকায় তো কোনো গণহত্যা হয় নাই। আমি তাকে জিজ্ঞেস করি আপনার এলাকাটা কোনটা আমাকে বলেন, আমি তো ২০-২৫টা জেলার জরিপের লেখাগুলো আমার পড়া হয়েছে, কয়েকটা জেলা আমি নিজেই দেখছি, সম্ভাবনা আছে আমি হয়তো আপনাকে বলে দিতে পারবো যে আপনার এলাকায় জেনোসাইড, কারণ আপনার আগ্রহই নাই এই প্রশ্নটার উত্তর খোঁজা। আগ্রহ থাকলে আপনি আসলেই প্রশ্নটার উত্তর খুঁজে পাইতেন। এই কথাটা বলার কারণ হচ্ছে এইটাই যে অনেক সময় আমরা এই আলাপটা দেখতে পাই যে এত কম সময়ে এত মানুষকে কি মেরে ফেলা সম্ভব নাকি, আর পৃথিবীতে কোনো জায়গায় হয়েছে কিনা এরকম। তো সেইটার ক্ষেত্রে আমরা আর অল্প কয়টা রাষ্ট্রের এই ধরনের সংখ্যাটাকে দেখার চেষ্টা করি। একেবারে তো আর ৯০,০০০ সৈনিক আর ৩০ লক্ষ শহীদ আমরা পাবো না, কিন্তু আমরা নাম্বারটাকে একটু বুঝতে চেষ্টা করতে পারি। যেমন ধরুন কম্বোডিয়াতে ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জেনোসাইডটা চলে, এবং এইখানে ১৭ লক্ষ থেকে ৩০ লক্ষ, সর্বোচ্চ ক্লেমে ৩০ লক্ষ বলা হয়, সর্বনিম্ন ক্লেমে ১৭ লক্ষ মানুষকে হত্যাকাণ্ডের শিকার হইতে হয়। ৪ বছর ধরে এই হত্যাকাণ্ড চলছে। কিন্তু ১৯৭৫ সালে কম্বোডিয়ার জনসংখ্যা ছিল ৭৬ লক্ষ। ৭৬ লক্ষ মানুষের ভিতরে আপনি যদি ১৭ লক্ষ মানুষকে, ২০ লক্ষ মানুষকে হত্যা করে ফেলেন, সেইটা হচ্ছে আমাদের গণহত্যা থেকে ৪ গুণ বেশি
ভয়ঙ্কর আকারে এখানে জেনোসাইডটা হয়েছে। ফলে তার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেন তো কম্বোডিয়ার মানুষকে এই প্রশ্ন করে কিনা যে 17 লক্ষ মানুষকে কিভাবে মেরে ফেললো 76 লক্ষ মানুষের ভিতরে। আপনার দেশের মানুষ জনসংখ্যা ছিল 7 কোটি বা 7.5 কোটি, সেখানে 30 লক্ষ আপনার কাছে খুব বড় মনে হয়, তো কম্বোডিয়ার মানুষের কাছে কি মনে হয়? এটা জাস্ট তর্কের জন্য, আমি কখনোই এটাকে এইভাবে তুলনা করতে পছন্দ করি না। আপনি যদি নাইজেরিয়াতে দেখেন যে বায়োফ্রাদের 70 সালে যে নাইজেরিয়া যে 2.5 বছর ব্যাপী স্বাধীনতা যুদ্ধ হয়, সেখানেও প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ড হয়। সেইখানে মজার বিষয় হচ্ছে সেইখানেও তো প্রায় 2.5 বছর ধরে চলে, কিন্তু সৈন্য সংখ্যা ছিল 35,000। নাইজেরিয়াতে যদি 35,000 মানুষ 30 লক্ষ মানুষকে মারতে পারে, তাহলে পাকিস্তান আর্মি কেন 90,000 মানুষ 30 লক্ষ মানুষকে মারতে পারবে না? আমরা যদি রুয়ান্ডাতে দেখি, রুয়ান্ডার গণহত্যা বাংলাদেশের সাথে খুব বেশি মিলে যায়। তো রুয়ান্ডা গণহত্যার ক্ষেত্রে আমরা দেখি মাত্র 100 দিনের যুদ্ধে হুতুরা প্রায় 10 লক্ষ তুৎসিকে হত্যা করে ফেলে। তার মানে 300 দিনে 30 লক্ষ। আমাদের এখানে যেরকম এখনো শাসক আর শোষকের কনফ্লিক্ট, রাজাকার মুক্তিযোদ্ধার বাইনারির কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট গুলো রুয়ান্ডাতে বিরাজ করে। সেখানে যুদ্ধ অপরাধের বিচারটা আন্তর্জাতিক ভাবে করা গেছে, রিকনসিলিয়েশন প্রজেক্ট গুলো আগে নিয়েছে, সেটা তো অন্য কোনোদিন আমরা আলোচনা করবো যে বাংলাদেশের যুদ্ধ বিচারটা আরো কিভাবে সুন্দর বা আন্তর্জাতিক মানের করা সম্ভব। চীনের নানকিং মাসাকার খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেইখানে আমরা দেখি যে 3 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মাত্র মাসখানেকের ব্যবধানের ভিতরে। সেখানে আমরা 10 মাস দিয়ে গুণ করে এই জায়গায় পৌঁছাইতে পারি। আমরা যদি আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ জেনোসাইডটাকে দেখি, যে তুরস্কের অটোম্যান এম্পায়ার বা পরবর্তীতে তুরন তুর্কিদের হাতে যে আর্মেনিয়ান খ্রিস্টানদের উপরে মারাত্মক জেনোসাইড হয়, এবং আর্মেনিয়ানরা এখনো সেই জেনোসাইডের স্বীকৃতির জন্য লড়াই করতেছে। সারা পৃথিবীব্যাপী আর্মেনিয়া জেনোসাইডের স্বীকৃতির যে লড়াই, এটা আমাদের খুবই, আমরা যারা 71 স্বীকৃতির জন্য, মানে অবশ্যই স্বীকৃত গণহত্যা একাডেমিয়াতে, কিন্তু জনপরিসরে আমেরিকার পছন্দের গণহত্যার কিছু গল্প থাকে, তো সেই একটা ঝামেলার ভিতরে আমরা পড়ে যাই। আর্মেনিয়া সেখানে একটা চমৎকার উদাহরণ হইতে পারে। আর্মেনিয়াতে আমরা দেখতে পাই যে 15 লক্ষ মানুষকে হত্যা করে ফেলা হয়েছিল দীর্ঘ 22 সাল পর্যন্ত, 15 থেকে শুরু করে 6 বছর ব্যাপী। কিন্তু আর্মেনিয়ার জনসংখ্যা ছিল মাত্র 43 লক্ষ। 43 লক্ষ মানুষের ভিতরে 15 লক্ষ মানুষকে মেরে ফেলা মানে 34% পপুলেশনের। আর 7 কোটি মানুষের ভিতরে 30 লক্ষ হচ্ছে 4% একটু বেশি। একটা ছোট্ট গবেষণার কথা বলে দিই আর কি, যেটা দিয়ে আলাপটা শুরু করছিলাম, যদি শেষ না করি একটা কনফিউশন থেকে যায়। বাংলাদেশে যে ব্রিটিশ মেডিকেল জার্নালের রেফারেন্সে 2,58,000 হতাহতের একটা অঙ্ক দেখানো হয় প্রায়, সেইটার ভিত্তিমূলটাতে আমি একটু যাওয়ার চেষ্টা করব। দেখেন, আলাপের শুরুতেই আমি বলে নিয়েছি যে ডেফিনেশন নির্ধারণ করে দিবে নাম্বারটা কত। বাংলাদেশের জেনোসাইডের সর্বনিম্ন ক্লেম যদি আপনারা কেউ ঘাটাঘাটি করেন, দেখবেন 2000। এইটা শর্মিলা বোসের লেখা ডেড রেকর্ডিং বইটাতে উনি ড্রুমান্ড নামের একজন সাংবাদিকের রেফারেন্সে বলতেছেন 2000 মানুষ হতাহতের শিকার হয়েছে। সেইখানে কিন্তু ড্রুমান্ডের একটা মেথোডোলজি আছে। ড্রুমান্ডের কথা হচ্ছে, যদি আপনি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে আপনার ফ্যামিলি নিকটস্থ থানায় গিয়ে রিপোর্ট করে যে আমার ফ্যামিলি মেম্বার মিসিং, তাহলেই শুধুমাত্র সে শহীদ হইতে পারবে। তো ওরকম 71 থানাগুলাতে রিপোর্ট পড়ছে 2000, তার মানে 71 শহীদের সংখ্যা 2000। আমিও বলি হ্যাঁ, যদি এটা ডেফিনেশন হয় তাহলে 71 শহীদের সংখ্যা আসলেই 2000। এবার আপনি ডেফিনেশনটা নির্ধারণ করে দিবেন যে আপনি যদি বলেন যাদেরকে লাইনবদ্ধ করে দাঁড়া করে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলিকে আপনি আশা করেন যে সে থানায় যাবে। আপনারা হয়তো জানেন যে 71 গণহত্যায় হিন্দু জনগোষ্ঠীর উপরে মারাত্মক রকম হত্যাকাণ্ড নেমে আসছিল। অ্যান্থনি মাসকারনাসের যে জেনোসাইড, অ্যান্থনি মাসকারনাস পাকিস্তানি সাংবাদিক, যাকে পাকিস্তান সরকার নিয়ে আসছিল বাংলাদেশের জিনিসপত্র দেখে খুব ভালোই চলতেছে সবকিছু এরকম রিপোর্ট করার জন্য, কিন্তু উনি ঘুরে গেলেন, উনি লন্ডনে চলে গেলেন, সেখানে গিয়ে উনি রিপোর্টটা করলেন। তো সেখানে বলতেছে যে উনি কুমিল্লা ক্যান্টনমেন্টে দেখলেন যে সৈনিকরা বিনা কারণে মানুষকে গুলি করে দিচ্ছে। বলে যে তুমি কেন গুলি করতেছো? বলতেছে এই লোকটা হয় হিন্দু অথবা কমিউনিস্ট, তা না হলে আমাকে দেখে দৌড় দিল কেন? অর্থাৎ এইখানে যে হিন্দু জেনোসাইডের যে মাত্রাটা, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ স্যার খুব চমৎকার কাজ করছেন এটা নিয়ে। এইটার ইন্টেন্সিটি এত বেশি ছিল, নতুন একটা গবেষণায় দেখা গেছে 100টা জেনোসাইডের উপর জরিপ করে দেখা গেছে যে হিন্দু জনগোষ্ঠীর ভিতরে প্রতি 3 জনের একজন যারা মুক্তাঞ্চলে থেকে গেছিল, শরণার্থীদের ভিতরে 60 লাখের বেশি ছিল হিন্দু জনগোষ্ঠী, যদি আমরা শুধুমাত্র আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বিচার করি। বাকি যে থেকে যাওয়া হিন্দু, তাদের ভিতরে প্রতি 3 জনে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনি হিন্দু হইলেন, আপনি 71 সালে বাংলাদেশ অঞ্চলে আছেন, শরণার্থী হয়ে যান নাই,
তাহলে 3 জনে 1 জন আপনি মারা যাবেন। মুসলমানের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল 14 গুণ বেশি সার্ভাইভালিটির চান্স ছিল আর কি। যাই হোক, এসব অনেক বড় বড় টেকনিক্যাল টার্ম। আমি যেই জায়গাটায় পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ধরেন যে লন্ডনের জার্নালটার কথা আমি বলতেছিলাম, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ICDDRB এটার সাথে যুক্ত ছিল। জিনজিরায় 1300টা পরিবারের উপর একটা সার্ভে করা হয়। সেইখানে তারা প্রত্যেকটা পরিবারকে জিজ্ঞেস করে যে তোমার কলেরা হয়েছে কিনা, কলেরা হইলে কি টিকা নাও, 1971 সালে তোমার পরিবারে কেউ মারা গেছে কিনা। জরিপটা হচ্ছে 90-এর দশকে। আপনি খেয়াল করেন, জনমিতির হিসাব যদি করেন 1971 সালের পরে প্রতি 20 বছরে যদি একটা প্রজন্ম পার হয়ে যায়, তাহলে 90-এর দশকে আপনি একটা জেনোসাইড এই ধরনের গবেষণা করলে সেটা একটা প্রজন্ম পার হয়ে গেছে। আপনি যে অঞ্চলে গবেষণাটা করতেছেন সেইখানকার মানুষরা হচ্ছে ভূমিহীন, সে এখানকার নেটিভ না, তার কাছে আপনি প্রশ্ন করতেছেন, সে এই জেনোসাইডের ডেফিনিশনের সাথে পরিচিত না। তার ভিতরে আপনি ধরেন 15 জন পাইলেন, এরপরে আপনি বলছেন জিনজিরায় আছে 13,000 মানুষ, তার ভিতরে আমরা 15 জন পাইলাম। বাংলাদেশের মানুষ এখন 10 কোটি, তার মানে 71-এর শহীদের সংখ্যা 2,58,000। খুবই চমৎকার। এখন পরিসংখ্যানের ভাষায় তো আসলে কথাটা সত্য, কিন্তু আমি যদি আপনাকে প্রত্যেকটা জেলার অঙ্ক যোগ করে দিয়ে দেখাইতে পারি যে মিসিং লাশের সংখ্যা আমি 20 লাখ মিলাই দিলাম আপনাকে, তাহলে কি এটা ওইটার থেকে হায়ার জায়গায় যায় কিনা? ফলে যেহেতু ডেফিনেশন নিয়ে এই বিতর্ক থাকবেই, যেমন এখানে বিহারি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, রামেল দেখাইছেন যে এখানে 3 লক্ষের বেশি বিহারি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এবার একে কি শহীদের সংখ্যায় নিব কিনা, সেখানে আবার আমাদের মুক্তিযুদ্ধপন্থীদের মধ্যে এক ধরনের বিতর্ক চলে আসতে পারে। কিন্তু আমরা যদি নিহতকে নিহতই বিবেচনা করি, সেটাকে আবার আমাদের বিবেচনা করতে হবে। এজ এ হোল আমরা যদি এই জনমিতি থেকে যে আমরা জায়গাটাতে পৌঁছাতে পারি, সেখানে আমি মনে করি যে শুধু 30 লক্ষই না, 71-এর ভয়াবহ গণহত্যা, সেইটার প্রভাবকে যদি আমরা পরবর্তী 10 বছর পর্যন্ত স্থায়ী হইতে দেই, সেভাবেই আমি দেখতে চাই, আমি পুরো সংখ্যাটাকে দেখতে চাই। সেই জায়গা থেকে দেখলে আমি মনে করি যে 71-এর শহীদের সংখ্যা এইখানেই থেমে থাকবে না, 30 লাখ তো বটেই, এর থেকে বড় হইতে পারে সংখ্যাটা। খুবই বিচ্ছিন্ন আলাপ করলাম, কিন্তু একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ। আলোচনা তো বিক্ষিপ্ত কিছুটা হবেই, কারণ বিষয়টা অনেক ব্যাপ্ত, অনেক কিছুই বলবার আছে, সময়ের পরিসরটা অত্যন্ত সীমাবদ্ধ, ফলে আমাদের এইটুকু সীমাবদ্ধতা মেনে নিয়েই আলোচনাটা চালাতে হয়েছে। তারপরে তুমি অনেক চমৎকার করে যথাসাধ্য চেষ্টা করেছো, অনেক ধন্যবাদ। এবারে আমরা যাব মোহাম্মদ ইরফানের কাছে। 30 লাখ শহীদ বাহুল্য না বাস্তবতা, শুনেছি আরিফের কাছ থেকে, এবারে শুনবো ইরফানের কাছ থেকে। অনেক ধন্যবাদ শিউলি, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আজকের এই আলোচনাটিও গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের এই বিজয় মাসে 71-এর শহীদদের যথাযথ মর্যাদায় স্মরণ করার একটি ভালো উপায় এ ধরনের আলোচনা। আরিফের কাছ থেকে বেশ গভীর আলোচনা আমরা শুনলাম। আমি অবশ্য আগে জানতাম না আরিফ আর আমি একই ডিসিপ্লিনের ছাত্র, যদিও আজকে আমি ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলিং নিয়ে কিছু বলবো, কিন্তু আমরা দুজনই আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সো দুজনেরই প্যাশন এ ধরনের জিনিস। একই সাথে বাঙালি হিসাবে এ ধরনের একটি প্রশ্নের সমাধান, বিতর্কের সমাধান পাওয়া আমাদের জন্য জরুরি। তো আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুদ্ধের ময়দানে শহীদ বীর বাঙালি নারী ও পুরুষ যোদ্ধাদের। আমি স্মরণ করছি সেসব বাঙালির আত্মত্যাগ যারা পাকিস্তানি হানাদার এবং তাদের দোসর বর্তমানের জামাত শিবির মৌলবাদী শক্তির পূর্বসূরি রাজাকার আল বদরদের হাতে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন 71-এ। স্মরণ করছি বীর কন্যা প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ সহ বাংলাদেশ এবং বাঙালি জাতির রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির আন্দোলনের বিভিন্ন সন্ধিক্ষণে প্রাণ বিসর্জন দেয়া সকল শহীদদের। ইতিমধ্যে তোমরা বলেছ যে বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন 71-এর মুক্তিযুদ্ধ। এ বিষয় নিয়ে বিতর্ক আর নেই আশা করি। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে যে বিতর্ক আছে, এখনো চলছে বলে মনে হচ্ছে, সেটিরও যে ভিত্তি নেই সেটি কিন্তু আরিফ খুব সুন্দরভাবে বিভিন্ন তথ্য, উপাত্ত, উদাহরণ এবং প্রকাশনা দিয়ে আমাদের বুঝিয়েছে। বেশ উপভোগ করেছি আমি আরিফের আলোচনাটি। যুদ্ধের ময়দানে এবং যুদ্ধের নানাবিধ অভিঘাতের কারণে
9 মাসের এই সশস্ত্র সংগ্রামে প্রাণ হারানো বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই যে স্বাধীন দেশ, এই দেশে এই বিতর্কের বিজ্ঞানসম্মত একটি সমাধান খুঁজে পাওয়াটা মনে হয় খুব দরকার। এবং এই সমাধান খুঁজে পাওয়ার ব্যাপারে যে প্রচেষ্টা হচ্ছে সেটি তো আমরা শুনলাম আরিফের কথায়। আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বা বিশেষ একটি দিক নিয়ে, বিশেষ সমাধানের বিশেষ একটি দিক নিয়ে আমি কথা বলবো। সেই সমাধান খোঁজার ব্যাপারে আলাপে যাওয়ার আগে দু একটি কথা আমি বলে নিচ্ছি। শুধু মাঝখানে একটি কথা বলি, আমরা দুজনেই যেহেতু একই বিষয় নিয়ে কথা বলছি এবং বিশ্বের অন্যান্য দেশে সংগঠিত বিভিন্ন গণহত্যার উদাহরণ আসছে, অনেক কিছুই হয়তো পুনরাবৃত্তি হবে, দর্শক শ্রোতার বিরক্তি উৎপাদন হতে পারে। তো আমি মনে করি বিষয়টি এতই জরুরি, এসব কথা একাধিকবার শোনায় আসলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, বরঞ্চ এগুলো আমাদের মস্তিষ্কের ভেতরে অনুরণন তোলার জন্য আরো দৃঢ়ভাবে, আরো গাঢ়ভাবে সেটি হয়তো জরুরি। তো যে কথাগুলো আমি শুরুতে বলতে চাচ্ছি, আমার আলোচনার বিষয়ে শিউরি কিছুটা বলেছে, সেই বিষয়ে যাওয়ার আগে আমি কিছু জিনিস বলে নিচ্ছি। যুদ্ধ বা বড় ধরনের কোনো দুর্বিপাকে স্বল্প সময়ে হতাহতের সংখ্যা পরিমাপে এই যে বিতর্ক ওঠা, এটা কিন্তু অস্বাভাবিক নয়, সেটিও কিছুটা আরে বলেছে। মানে অন্যান্য দেশেও বিতর্ক উঠেছে এবং বিতর্ক ওঠার পেছনে বিভিন্ন ধরনের তথ্যের ঘাটতি এবং যেসব অসুবিধা সেগুলো নিয়ে আমি কিছুটা আলাপ করব। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিল আরিফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি উদাহরণ। এমনিতেই বিবদমান এক বা একাধিক রাজনৈতিক পক্ষ এ ধরনের বিতর্ককে দীর্ঘদিন জিয়ে রাখতে সক্ষম হবার যে বিভিন্ন উদাহরণ, সেটার ক্ষেত্রে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণটাই সবচেয়ে যুক্তিযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক সময়ে নিহত ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে আজও কিন্তু প্রশ্ন তোলে ইহুদি বিদ্বেষীরা। নাৎসি জার্মানির রেকর্ড কিপিং যে মেটিকুলাস ছিল, সেই ধরনের পারভার্টেড রেকর্ড কিপিং, পারভার্সন যেটি কিন্তু তারা করেছে খুব নিখুঁতভাবে, তারপরও কিন্তু বিতর্ক উঠছে। হ্যাঁ, তো মুক্তিযুদ্ধের অর্জন অস্বীকারের যে অপতৎপরতাটি আমরা দেখি, যেটির সাথে আমরা অতি পরিচিত, হলোকস্ট ডিনায়ারদের কাজেও কিন্তু সে একই ছাপ। বিজ্ঞানসম্মত জিজ্ঞাসা কিন্তু এর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যেটি শুরুতেই আমাদের সঞ্চালক আজ বলেছেন, হত্যাকারীর অপরাধকে লঘু করে তোলার বিভিন্ন প্রয়াস, এসব সিউডো সাইন্টিফিক বা ছদ্ম বৈজ্ঞানিক প্রচেষ্টায় দেখা যায়। ফ্যাসিস্ট নাৎসিদের বা নাৎসি সমর্থক এবং যারা আছে তাদের প্রচেষ্টায় এটি কিন্তু পরিষ্কার। তবে এই যে বিভিন্ন বিতর্ক চলছে পশ্চিমে নাৎসিদের হত্যাযোগ্য সহ বিভিন্ন হত্যাযোগ্য নিয়ে, সেটির সাথে আমাদের গণহত্যার বিতর্কের একটি ভিন্নতা আমি দেখি এবং সেই ভিন্নতাটা নিয়েই আমি কিছুটা কথা বলবো। এটাকে ঠিক ভিন্নতা না বলে এটিকে মনে হয় আমি ঘাটতি কথাটা ব্যবহার করতে চাই। আমি পুনরায় বলছি, আসলে ঘাটতি কথাটাও পুরোপুরি ঠিক কিনা জানি না। আমরা তো অনেক প্রচেষ্টার কথা শুনলাম আরিফের দীর্ঘদিনের গবেষণার ফলশ্রুতি এবং তার বই এবং তার বিভিন্ন প্রকাশনা থেকে বলা বিভিন্ন কথায়। তো যে ঘাটতিটির কথা আমি বলছি সেটি একটি বিশেষ জায়গায়। হ্যাঁ, সেটি হচ্ছে গত 70-80 বছরে হলোকস্ট ডিনায়ারদের সিস্টেমেটিক ভাবে প্রতিরোধ করার যেই ঘরানা বা যে পরম্পরা, যে ঐতিহ্য, তার একটা প্রাতিষ্ঠানিকতা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি পশ্চিম গড়ে তুলেছে। আমরা হয়তো প্রক্রিয়াধীন আছি, কিন্তু আমরা পুরোপুরি একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতিকে গড়ে তুলতে পেরেছে কিনা সেই প্রশ্নটি আমার মনে মাঝে মাঝে উকি দেয়। এবং এটার পেছনে আমাদের কিছুটা রাজনৈতিক ব্যর্থতা আছে, সেটি নিয়ে তো অনেক কথাই হয়। আমি আসলে বলবো মূলত, আমি নিজে যেহেতু এই মুহূর্তের আমার কাজ একাডেমিক জগতে, আমি রাজনৈতিক ব্যর্থতার পুনরাবৃত্তি না করে আমি বলবো একাডেমিক জগৎ যা ইতিমধ্যে করছে, যার ব্যাপক বর্ণনা আমরা আরিফের বক্তব্যে পেলাম, তার চেয়েও বেশি বা তার চেয়েও একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কি করতে পারে। তো আমার মনে হয় যে পদ্ধতিগত গবেষণা এবং প্রকাশনা, সেই গবেষণা থেকে সেই জায়গাটায় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে যে প্রকাশনা, সেটির একটি প্রচেষ্টা, সমন্বিত প্রচেষ্টা আমাদের দরকার। একেবারেই যে নেই তা তো নয়। আজকে চৌধুরী রহমতুল্লাহ ইমনের ডেমোগ্রাফিক অ্যানালিসিসের কথা বললেন আরিফ। আমি দেখছিলাম আমাদের রওনক জাহান সেঞ্চুরিজ অফ জেনোসাইড বইতে তার চ্যাপ্টার আছে। সাধারণত যেই সব সংখ্যাতাত্ত্বিক এবং জনমিতি ভিত্তিক যেসব গবেষণা প্রক্রিয়া, সেসব সহ মনে হয় আমাদের
দিক থেকে আমাদের দেশি গবেষকদের প্রকাশনা কোথায় কেমন আছে সেটি আমাদের খুঁজে বের করা দরকার। কারণ এই ঘটনাটি দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা, এটি আমাদের ঘটনা, এবং এর ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশের যারা গবেষক, বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ তারা কি ধরনের পদ্ধতিগত গবেষণা করেছেন, তারা কি ফলাফল পেয়েছেন, তাদের সেই ফলাফল প্রচারণা এবং প্রকাশনার কি কি উদ্যোগ তারা নিয়েছেন, সেসবের মূল্যায়ন করাটা একটু দরকার। কারণ আমরা অন্যান্য দেশের গবেষকদের কথা আজকে আলাপ করছিলাম, আমরা টেড গার, বারবারা হাফের কথা বললাম, আমরা রামেলের কথা বলছিলেন। আমি নিজেও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হওয়ায় এদের অটো দু একজনের সাথে আমি ব্যক্তিগতভাবেই পরিচিত। আচ্ছা, টেড গার আরিফ বলছিলেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, উনি আসলে 2017 সালে চলে গেছেন। ভদ্রলোক বেশ পরিশ্রমী গবেষক ছিলেন, বেশ উদ্যমী এবং নতুন ধরনের গবেষণা। কারণ আমরা শুনেছি আজ কি ধরনের ঝামেলা পোহাতে হয় এই ধরনের যুদ্ধে হতাহতের সংখ্যা নির্ধারণে। উনি বলা যায় একেবারে নতুন ভাবে এই ফিল্ডটা তৈরি করেছেন। অনেক উনি আসলে ছিলেন কলোরাডোর ইউনিভার্সিটি অফ বোল্ডারে, আমি কাজ করেছি ইউনিভার্সিটি অফ ডেনভারে, এখন যদিও ক্যালিফোর্নিয়ায়। তো আমাদের একটি অনুষ্ঠানে, একটি কনফারেন্স উনি আসলে এসেছিলেন, বেশ লম্বা ভদ্রলোক, অনেক আলাপ হয়েছিল আমার সাথে। তো যেটি আমি বলতে চাচ্ছি, একদিক থেকে আমরা তাদের উদ্ধৃত করছি, একই সাথে আমরা সমালোচনা করছি অত্যন্ত সঙ্গতভাবেই শর্মিলা বোস, কিংবা আমি দেখছিলাম ক্রিস্টোফার গার্লেক নামে একজনের লেখা বেরিয়েছে একটি বেশ লিবারেল ধরনের সংকলনটি বেরিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। শর্মিলা বোস নিজে কাজ করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তো এই যে বেশ স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান বা সুপরিচিত গবেষণা জার্নালে বিদেশিরা যেসব লিখে যাচ্ছে সেগুলোর আমরা সমালোচনা করছি, এবং সমালোচনাগুলি যথেষ্ট যুক্তিযুক্ত। আজকেও আরেক বিভিন্ন তথ্য দিয়েছেন, কিন্তু আমাদের পক্ষ থেকে পজিটিভ সাইড থেকে একটা তো হচ্ছে সমালোচনা করা এবং তাদের তথ্যের যে ঘাটতি দেখানো, কিন্তু আমাদের দিক থেকে আমাদের সুমারি বা আমাদের জরিপ বা আমাদের গাণিতিক মডেলের মাধ্যমে এই সংখ্যাটি এস্টাবলিশ করে আমার তো মনে হয় একটা না একাধিক গবেষণা প্রবন্ধ বের হওয়া দরকার ছিল গত 53 বছরে। তো সেই জায়গাটায় আমার মনে হয় আমাদের কিছুটা ঘাটতি রয়ে গেছে, এবং এই ঘাটতি থাকার কারণ যে আমাদের দক্ষতার অভাব, আমাদের পরিসংখ্যানবিদদের বা আমাদের পলিটিক্যাল সায়েন্সের বা আমাদের যারা পিস নিয়ে গবেষণা করেন কিংবা কনফ্লিক্ট নিয়ে গবেষণা করেন কিংবা আন্তর্জাতিক সম্পর্কের গবেষক, তাদের যে দক্ষতার অভাব সেটি কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় এটিতে একটি আসলে সমন্বিত উদ্যোগ এবং প্রচেষ্টার অভাব আছে। আমরা সেই জাতি যেখানে আমরা কাজী মোতাহার হোসেনের মতো পরিসংখ্যানবিদকে আমরা পেয়েছি, যিনি সত্যেন বোসের এক কলিগ হিসাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। সত্যেন বোস তাকে পাঠিয়েছিলেন প্রশান্ত চন্দ্র মহালানবিশের কাছে পদার্থবিদ্যা পড়তে গিয়েছিলেন কাজী মোতাহার হোসেন, তাকে প্রশান্ত চন্দ্রের কাছে পাঠিয়েছিলেন সত্যেন বোস যাতে তিনি পরিসংখ্যান পড়েন। সেই পড়ার পরে তার কিন্তু অরিজিনাল থিওরি আছে সেই সার্ভে করার ব্যাপারে। তো সেই উত্তরাধিকার আমরা বহন করি। আমাদের দেশের ডেমোগ্রাফার, স্ট্যাটিস্টিশিয়ানরা বিশ্বের নানা দেশে আজ কাজ করছেন। আর এই ব্যাপারটি সবচেয়ে বড় কথা, আমাদের একটা চূড়ান্ত একটা আবেগের এবং ভালোবাসার ব্যাপার। সুতরাং এটা নিয়ে আন্তর্জাতিক জার্নালে আমরা প্রকাশনা করতে পারবো না কেন, সেটি আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না। এই জন্য আমার মনে হয় যে সুপরিচিত জার্নালে এ ধরনের মানে যেটাকে রিগোরাস রিসার্চ বলে, পদ্ধতিগত এক ধরনের গবেষণার মাধ্যমে একটি পিয়ার রিভিউড জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে হলে আমাদের আসলে যে নানান পদ্ধতির কথা আজকে বললেন আরিফ, ঠিক সেই আলোচনাগুলি আমি কিছুটা আবার করতে চাই, যাতে এই ধরনের একটি গবেষণাপত্র প্রকাশের বা একাধিক গবেষণাপত্র প্রকাশের উদ্যোগ আমাদের গবেষকরা নিতে পারেন বাংলাদেশে। কারণ আপনি যখন বসবেন আলোচনায়, আমি যখন টেড গারের সাথে আলোচনা করতে বসছি, টেড গার বলে তোমার লোকেদের লেখা কই, যেটা আরিফ বলেন আমার তো এস্টিমেট আছে, কিংবা বারবার আমার কাজ আছে, তোমাদের কাজ কোথায়? সো আমাদের কাজ যে হয়নি সেটা তো নয়, সেটা কিন্তু নয় আজকে আরিফের কথায় যেটা বোঝা গেল। কিন্তু যেই জায়গাটায় সেই গবেষণাগুলো প্রকাশিত হলে এটি নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে আমরা কাজটি করেছি, সেই সব জায়গায় প্রকাশনার মনে হয় আমাদের এখনো অভাব রয়ে গেছে। তো আরিফের মতো আমিও আসলে কিছু স্লাইড তৈরি করেছি, যেই স্লাইড গুলোতে আমি বলার চেষ্টা করব এই ধরনের একটি জার্নাল আর্টিকেল প্রকাশ করতে হলে কোন কোন দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সে কথাটি আমি বলার চেষ্টা করব। আমি আমার স্লাইড গুলো শেয়ার করছি এই মুহূর্তে।
যেটা আরিফ বলছিল শুধু যুদ্ধ না, এ ধরনের কোনো যেমন কোভিড অতিমারি বা এই ধরনের বড় কোনো দুর্যোগে হতাহতের সংখ্যা নির্ণয় করাটা যে সমস্যাটা হচ্ছে সেই জায়গায় নির্ণয় করার যে বিভিন্ন পদ্ধতি এবং পদ্ধতিতে তথ্যের যে সমস্যা, সেটি হচ্ছে এই সমস্যাটির পেছনে, এই ধরনের একটি গবেষণা কর্মের পেছনে আমাদেরকে বিবেচনা করতে হবে। আমার স্লাইডের টাইটেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পরের স্লাইডে যাই। তো সাধারণত আসলে এই ধরনের একটি পেপার যখন আমরা লিখি আন্তর্জাতিক জার্নালে, যেটাকে বলে মোটিভেশন বা অবজেক্টিভ, যে কোনো পেপার, শুধু এই বিষয়ের পেপার না, একটি জার্নাল একটি পেপার কেন ছাপাবে? অনেকেরই হয়তো মনে হয় আমি যদি জার্নালে একটা 15 পাতার পেপার পাঠিয়ে দিই তাহলে ছাপিয়ে দেবে। আমি যে স্কুলে পড়তাম, স্কুল নয় এটিকে আসলে আমরা কলেজ বলতাম, ক্যাডেট কলেজ, সেখানে আমাদের এক বাংলা শিক্ষক 15 পাতা লিখলে হয়তো ওনার কাছে 10-এ 9 পাওয়া যেত, বা 12 পাতা লিখলে 8 পাওয়া যেত। তো ব্যাপারটি কিন্তু জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে সেরকম নয়। আমাদেরকে আসলে এস্টাবলিশ করতে হবে, জার্নালের সম্পাদকদেরকে, জার্নালের রিভিউয়ারদেরকে বোঝাতে হবে যে এই আর্টিকেলটি ছাপানো তাদের দরকার, এই লেখাটি, এই গবেষণাটি প্রকাশ করা দরকার। কেন দরকার? এই বিষয়ে যে জ্ঞান ভান্ডার সেটিকে আরো সমৃদ্ধ করার জন্য, কিংবা এই বিষয়ে বর্তমানে যেটুকু জ্ঞানের বিস্তার আছে সেটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো নতুন কিছু আমি হাজির করছি। তো এই মোটিভেশনটি আমাদেরকে যখন বলবো, আমরা একটা মোটিভেশন হতে পারে আমি বাঙালি হিসাবে আমাদের গণহত্যার পরিমাণটা জানতে চাই, আমি যখন আন্তর্জাতিক জার্নালে পাঠাচ্ছি তার কাছে এটা কিন্তু কিছুটা সেকেন্ডারি ধরনের মোটিভেশন। সে আন্তর্জাতিক জার্নাল, যেহেতু সে চিন্তা করবে আন্তর্জাতিক পরিসরে, বৈশ্বিক পরিসরে এই গবেষণাটার যৌক্তিকতাটা কি। এখন আসলে আমাদেরকে প্রেস করতে হবে যে আসলে বৈশ্বিক পরিসরে যে কোনো গণহত্যার সংখ্যা জানাটা, বা গণহত্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেসব মৃত্যু ঘটেছে, যারা শহীদ হয়েছেন, তাদের সংখ্যাটা কেন জানা দরকার। সেই কাজটাই গার বা বারবারা হাফরা যখন এই ধরনের ডিসিপ্লিন, কনফ্লিক্ট মেজারমেন্টের ডিসিপ্লিনটা যখন প্রতিষ্ঠা করেছেন, তারা কাজগুলো অনেকটাই করে গেছেন, বিভিন্ন সংজ্ঞায়নের কথা বলছিলেন আরিফ, তারা আমাদের জন্য কাজটা সহজ করে গেছেন। আমি এখানে জাস্ট কিছু কারণ তুলে ধরছি। যারা মোটিভেশন লিখবেন, মোটিভেশন আমরা 1-2 পারার মোটিভেশন লিখতে হয়, তো সেখানে আমরা বলবো যে এই ধরনের সংঘাতের, ক্ষয়ক্ষতির ব্যাপকতা অনুধাবন করাটা আমাদের জরুরি। কেন জরুরি? একটি বড়, আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে একটি বড় কাজ হচ্ছে, আপনি যখন ক্ষয়ক্ষতি ঘটবে আপনাকে তো উদ্ধার এবং পুনর্বাসন, ত্রাণ তৎপরতা চালাতে হবে, সেজন্য জানাটা জরুরি। তো সেক্ষেত্রে অবশ্য যে ঘটনাটা আগে ঘটে গেছে, সেই ক্ষেত্রে হয়তো এই কারণটি ততটা শক্ত একটি কারণ নয়। আমাদের ক্ষেত্রে একটি শক্ত কারণ হচ্ছে এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেসব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করা, এবং যারা ক্ষতি করেছে তাদেরকে জবাবদিহিতার সামনে হাজির করা। আমরা জানি যে আজকাল আন্তর্জাতিক আদালতে বিভিন্ন দেশের গণহত্যার, এবং রামেলের কথা বলছিলেন আরিফ, উনি একটি কথা ব্যবহার করছেন, ডেমোসাইড বা পলিটিসাইড। গার মনে হয় পলিটিসাইড বলেন, আর রামেল বলে ডেমোসাইড বলেন। তো সেগুলোর অনেকগুলোর বিচার কিন্তু আন্তর্জাতিক আদালতে হচ্ছে। আমাদের দেশে আমরা কি ট্রাইব্যুনাল করেছি এই বিচারটা করার জন্য, সেই ট্রাইব্যুনালে আমরা জবাবদিহিতার বন্দোবস্ত করার চেষ্টা করেছি, যারা অপরাধী তাদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করেছি। ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন, রোয়ান্ডার কথা আমরা বলছিলাম, কিংবা সাউথ আফ্রিকার সহিংসতার পরে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা জানাটা জরুরি। কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ যখন আপনি জানবেন, সেই অনুযায়ী আপনি ক্ষতিপূরণের বন্দোবস্ত করতে পারবেন। ক্ষতিপূরণের বন্দোবস্তের ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক কথা বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এতদিন পরেও আজকে তাদের সিভিল ওয়ার যে হয়েছে, তো কত 1860-65 দিকে, তাই না? দীর্ঘদিন ধরে কালোদের উপর নির্যাতন চলেছে। তারা কিন্তু সিভিল ওয়ারে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেয়া, কিংবা এই মুহূর্তে এখন প্রশ্ন উঠছে ক্যালিফোর্নিয়া মতো স্টেটে দীর্ঘদিন যে বর্ণবাদের অত্যাচারে নির্যাতিত হয়েছেন কৃষ্ণাঙ্গরা, তাদেরকে রিপারেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কথা উঠছে। তো এই একটি ব্যাপার কিন্তু কখনোই পূরণ হয় না। আপনারা দেখেছেন এটি কিছুটা প্রাসঙ্গিক, গত আন্দোলনের সাথে আন্দোলনকারীরা কোটার বিরোধিতা করেছিল, কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধে তারা ক্ষতিগ্রস্ত, এবং বিশেষ করে যাদের পুনর্বাসনের দরকার, মুক্তিযুদ্ধের কারণে অনেক ফ্যামিলি হয়তো ধ্বংস হয়ে গেছে, সেই ক্ষতির ব্যবস্থা করাটা কিন্তু অবশ্যই আমাদের জাতি হিসেবে করাটা আমাদের দরকার। এবং যেহেতু এখন জাতি হিসেবে আমাদের সামর্থ্য যত বাড়ছে, তত এসব বিষয় আমাদের বেশি করে চিন্তা করতে হবে। এবং ক্ষতিপূরণের ব্যবস্থাটা শুধু আমাদের দেশের মধ্যে না, এটা আন্তর্জাতিক অঙ্গনেও এটা কিন্তু এটার প্রয়োগ আছে। আমরা পাকিস্তানের সাথে যখন কথা বলি, পাকিস্তানেরা যে ক্ষতি করেছে তাদের কাছে কিন্তু আমরা সেই ক্ষতিপূরণটা চাইতে পারি। আমরা অফিসিয়ালি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে এই কথাটা উঠে, অফিসিয়ালি আমরা তাদেরকে কোনো সংখ্যা দিয়েছি কিনা জানি না। সংখ্যা দিতে গেলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সেই সুমারি এবং সংখ্যার প্রশ্নটা আসবে। শর্মিলা বোসের সেই
2000 সংখ্যার কথা বলছিলেন, অত্যন্ত হাস্যকর। পাকিস্তানিরা কিন্তু কমিশন করেছিল আহমদুর রহমান, তারাও একটি অত্যন্ত হাস্যকর সংখ্যা আহমদুর রহমান কমিশন দিয়েছিল, কত 26,000 না 50,000 এর ধরনের। পাকিস্তানি জেনারেলরা বই লিখেছেন, সেই বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশ করেছে শমিলা বসার অনেক আগে, কিন্তু সাম কোরেশি, শমশের কোরেশি, সেই বইতেও কিন্তু খুব ছোট একটি সংখ্যা 2 লাখ বা এরকম একটি সংখ্যা দেওয়া হয়েছে। তো এই জন্য এইসব নানান কারণে এই ধরনের গবেষণাটা জরুরি। আর যেই জিনিসটি সবচেয়ে বেশি আমার ধারণা এই ধরনের জার্নাল আর্টিকেলে সবচেয়ে বেশি যে জিনিসটি, যেটাকে বাংলা ভাষা আমরা বলি নেবে আর কি, সেটি হচ্ছে মানে আপনি যখন এই ধরনের একটি সংঘাতের ব্যাপকতা, ক্ষতির মাত্রা জানবেন এবং ক্ষতির হারটা জানবেন, যেমন আমরা বলছিলাম রোয়ান্ডায় 4 মাসের মধ্যে, ওই সময় রোয়ান্ডার জনসংখ্যা ছিল 94-এ মনে হয় 70 লাখের মতো, এখন আরো বেশি, আমাদের ছিল 7 কোটি। তো 70 লাখে 4 মাসে যদি 10 লাখ মারা যায়, আপনি যেমন হিসাব করছেন, তাহলে 7 কোটিতে 9 মাসে কতজন মারা যাবে। ঠিক তেমনি ভবিষ্যতে যখন একটি যুদ্ধ ঘটবে বা ঘটার সম্ভাবনা দেখা দেবে, ইউক্রাইনের পূর্ব অঞ্চলে রাশিয়ানরা যখন হামলা করছে, কত লোক মারা যেতে পারে যদি রাশিয়ানরা এই ধরনের টার্গেটেড কিলিং বা জেনোসাইডের উদ্যোগ নেয়। সেই ধরনের পূর্বাভাস যদি আমরা করতে চাই, তাহলেও কিন্তু আগের ঘটনাগুলোর সঠিক হিসাব পাওয়াটা জরুরি। এবং এটি আপনারা হয়তো জানেন যে সোশ্যাল সায়েন্সে কিন্তু পিওর সায়েন্সের বা হার্ড সায়েন্সের মতো না, ফান্ড পাওয়া খুব ডিফিকাল্ট। সো টেড গার্ডদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এই ডিসিপ্লিনটা এস্টাবলিশ করার জন্য। তারা তখন এইসব যুক্তি দিয়েছিলেন যে এইসব কারণে কনফ্লিক্টের মেজারমেন্ট, যুদ্ধে শুধু মানবিক ক্ষয়ক্ষতি না, যুদ্ধে যে সম্পদের ক্ষয়ক্ষতি, সেসবের ক্ষেত্রে তারা বলেছেন এসব জানাটা জরুরি। পরের স্লাইডটিতে আমি যাই। ক্ষয়ক্ষতি পরিমাপ, বিভিন্ন সমস্যার কথা আরিফ বলেছেন। তথ্যের ঘাটতি থাকে, যুদ্ধকালে প্রাতিষ্ঠানিক দুর্বলতা তৈরি হয়, নর্মাল সময়ে যে আমরা ডেথ রেজিস্ট্রেশন, বার্থ রেজিস্ট্রেশন করি সেগুলো করা যায় না, নিরাপত্তা হুমকির কারণে আপনি যুদ্ধক্ষেত্রে যেতে পারেন না, কিংবা যেসব সুমারি হয় যুদ্ধের অব্যবহিত পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ইনকোয়ারি কমিশন হয়েছিল 72 সালে, যেটার কথা গার্লেকের ইয়েতে আছে। তো সেই সময় কিন্তু নানান রকম প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকে, হ্যাঁ, নট নেসেসারিলি এগুলো স্কিলের অভাব, আপনার লজিস্টিক্স এর প্রবলেম থাকে, আপনার ওই সময় নিরাপত্তা ঝুঁকিটা পুরোপুরি কাটে না, এবং মানুষের মধ্যে এক ধরনের কি বলা যায় যে তারা ট্রমাটা না কাটার কারণে তারা হয়তো সঠিক তথ্যটা আপনাকে দিতে চায় না। যে উদাহরণ খুলনার সাতক্ষীরার উদাহরণ দিলেন আমাদের আরিফ। তো এইসব নানান কারণে ক্ষয়ক্ষতি পরিমাপে নানান রকম সমস্যা আছে, আন্ডার রিপোর্টিং হয়, কখনো ওভার কাউন্টিং হয়, কখনো ডাবল কাউন্টিং হয়, প্রযুক্তিগত অভাব থাকে, যেটি আসলে আমাদের 71-এর গণকবরের কথা আরিফ বলছিলেন। এই মুহূর্তে প্রযুক্তিগত অভাব কিন্তু অনেকটাই কমেছে। আমরা জানি যে ব্রাজিলিয়ান রেইন ফরেস্টের ভেতরে কোথায় কি খনিজ সম্পদ আছে মাটির নিচে, সেটি আমরা স্যাটেলাইট ইমেজিং করে বের করে ফেলতে পারি। তো কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূতন উপাচার্য উনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় শহীদ বুদ্ধিজীবীদের কবর দেওয়া আছে আমরা খুঁজে বের করব, আমরা অনেকগুলোই আমাদের জানা নেই, গণকবর খুঁজে বের করার কথা আরিফ বলছিলেন। তো আমরা তো এই ধরনের ইমেজিং এর মাধ্যমে খুঁজে বের করতে পারি, এবং দেহাবশেষ খুঁজে বের করা এবং গণার বিভিন্ন প্রক্রিয়া কম্বোডিয়া আমরা শুনেছি, এবং সেসব ক্ষেত্রে আজকাল কার্বন ডেটিং সহ নানান পদ্ধতি আছে। সো প্রযুক্তি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা যদি আসলে ওই ধরনের গণনার একটা পদ্ধতি করতে চাই, এই সমস্যাগুলো আমরা উতরে যেতে পারি। আর সবচেয়ে বড় যেটি, সেটি আমরা বলছিলাম যে মানুষের বিভিন্ন রকম ইন্টেনশন, মোটিভেশন, এই সংখ্যাটিকে লুকিয়ে রাখার কিংবা এই সংখ্যাটিকে বড় করে দেখানোর 2 ধরনের প্রবণতাই হতে হবে। এবং আপনি যখন সায়েন্টিফিক দিক থেকে কথা বলবেন, আপনাকে এই 2 ধরনের প্রবণতা নিয়ে কথা বলতে হবে, এবং আপনাকে দেখাতে হবে আসলে কার প্রবণতাটি সঠিক নয়, কার প্রবণতাটি সঠিক। বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রভাব থাকে, যেটি বলছিলাম যে আমরা আমাদের গবেষক ডক্টর ইমতিয়াজের কথা বলছিলেন আরিফ। আমি যতটুকু জানি গত সরকারের সময় একটি বিশাল বিতর্ক হয়েছিল, পুরো ডিটেল হয়তো এই মুহূর্তে বলে আমরা সময় নষ্ট করতে পারবো না, নানান রকম চাপ থাকে সঠিক সংখ্যা বের করার যাতে না হয় সে কারণে। তো এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা আপনাকে করতে হবে, এবং এই চ্যালেঞ্জগুলো কিন্তু এই ধরনের একটি গবেষণা আমাকে বলতে হবে যে এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করব, যে কারণে আমাদেরকে পদ্ধতিগুলো খুঁজতে হবে। তারপর আমরা যেটা করি এই ধরনের একটি গবেষণা প্রকল্পে, যে এই কাজ যারা করেছেন, যেটাকে বলে লিটারেচার রিভিউ বা মেথোডোলজিক্যাল রিভিউ, অন্য যারা কাজ করেছেন, তো এই জায়গাটায় আমি মনে করব যে অন্যদের কাজ দেখার মাধ্যমে আমরা নিজেরাও আমাদের এই ধরনের একটা পদ্ধতি খুঁজে বের করার উপায় খুঁজে পাব, সায়েন্টিফিক পদ্ধতি। তো একটি তো হচ্ছে যে যেটা আদর্শ পদ্ধতি, সেটি হচ্ছে একটি পূর্ণ তালিকা তৈরি করা এবং ঝাড়াই বাছাই মাধ্যমে তালিকাটিকে চূড়ান্ত করা, যেটি এই মুহূর্তে জুলাই আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে। তো সেটি সম্ভব
হয়তো বা ইউক্রেনের ক্ষেত্রে সম্ভব এই মুহূর্তে, কিংবা সিরিয়াতে সম্ভব। কারণ হচ্ছে যে ঘটনাটি কেবল ঘটেছে, আপনাকে পূর্ণ তালিকা বের করার উপায় আছে। আমি 72 সালে ন্যাশনাল ইনকোয়ারি কমিশনের কথা বলছিলাম, সেই সময় এটি কিন্তু অনেক বেশি পরিমাণে সম্ভব ছিল। এই মুহূর্তে এটি করতে গেলে আপনাকে আসলে হয়তো একেবারেই পূর্ণ তালিকা খুঁজে বের করা যদি আপনি করতে না পারেন, আপনাকে হয়তো শুরুতে একটি এই ধরনের আদর্শ পদ্ধতি খুঁজে বের করার যেসব সমস্যা, সেসব কারণে আপনাকে হয়তো একটি জরিপ বা এই ধরনের অন্য কোনো পদ্ধতিতে যেতে হবে। দ্বিতীয় যেই পদ্ধতির কথা আমি বলছি সেটি কিছুটা আরিফ মেনশন করেছে, এবং আমিও আমার কথাই এনেছি, যে দেহাবশেষ বা গণকবর খুঁজে বের করা আরেক ধরনের, এটা এক ধরনের ফরেনজিক। আরেক ধরনের ফরেনজিক যেটার কথা আসলে আরিফের কথা অনেক বিস্তারিত ভাবে এসছে, দালিলিক ফরেনজিক। আপনার পত্রিকার নিউজ কিংবা যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধ যারা শুরু করেছেন তাদের বিভিন্ন দলিল থাকে, মানবাধিকার সংস্থা যারা কাজ করছে তাদের দলিল থাকে, আমরা মাদার তেরেসার কথা শুনছিলাম, সেসব দলিল থেকে বিভিন্ন অনুমান করার উপায় বের করা যায়। জরিপ করা যায়। জরিপ হচ্ছে আপনি এই মুহূর্তে যেমন জরিপ করতে পারেন, আবার যে ঘটনা 20 বছর আগে ঘটেছে বা 50 বছর আগে ঘটেছে সেই ব্যাপারেও কিন্তু জরিপ করার নানান পদ্ধতি আছে। তো জরিপের ক্ষেত্রে যেমন ইরাকের জরিপ হয়েছিল, তারা ক্লাস্টার সার্ভে করেছিল, ক্রস সেকশনাল ক্লাস্টার সার্ভে। জরিপ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনি যদি লঙ্গিটিউডনাল জরিপ করেন, অর্থাৎ ওভার টাইম আপনি এই বছর আর 5 বছর পরে বা 5 বছর আগে যদি জরিপ করেন, তাহলে মৃত্যুর হারের যেই তারতম্য সেটা দেখে আপনি বুঝতে পারবেন প্রকৃত মৃত্যুর সংখ্যা কত। আরেকটা হচ্ছে আপনি ক্রস সেকশনাল সার্ভে, এই মুহূর্তে আপনি বিভিন্ন রকম বিভিন্ন এলাকায় আপনি ক্লাস্টার করলেন, যে এই রংপুর জেলা, ফরিদপুর জেলা, এবং আপনি দৈব চয়নের মাধ্যমে আপনি পরিবারের সংখ্যা বা খানার সংখ্যা আপনি বেছে নিলেন, এবং সেই পরিবার কিংবা তাদের জানা মৃতের সংখ্যা বের করলেন, এবং সেখান থেকে আপনি টোটাল পপুলেশনে আপনার সংখ্যাটা কত সেটা আপনি এস্টিমেট করলেন। সো আমার স্যাম্পলের যেই স্ট্যাটিস্টিক বা সেটাকে আমি আমার টোটাল পপুলেশনের স্যাম্পল হচ্ছে আমি দৈব চয়নের মাধ্যমে যেই কজনের মধ্যে আমি জরিপটা চালাবো, সেখান থেকে আমরা কিন্তু এক্সটেন্ড করতে পারবো, আমরা আমাদের সংখ্যাটাকে এক্সট্রাপোলেট করতে পারবো আমাদের পুরো পপুলেশনে কতজন মেরেছে। এটা একেবারেই অ্যাকসেপ্টেড স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, এই জন্য শুধু আমাদের জরিপটা করতে হবে। আচ্ছা, এখন সার্ভে স্যাম্পলিং এর যে নানান ধরনের সমস্যা আছে, এটা করতে গেলে সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে। যেমন আমাদের দৈব চয়ন কি করে সঠিক থাকবে, দৈব চয়নের সমস্যাটা, দৈব চয়নের পদ্ধতি নিয়ে কেউ প্রশ্ন তুলবে কিনা, কিংবা সেটা করার কোনো পদ্ধতিগত জটিলতা আছে কিনা। যেমন আমাদের দেশে হয়তো অনেক পরিবার, যেটা বলছিলেন আরিফ, যে এগিয়ে আসতে চাইবে না নানান কারণে। ইরাকে একটি সমস্যা হয়েছিল, ওরা জিপিএস ইউজ করতে চেয়েছিলেন, তো এটা যুদ্ধ চলছিল তখন বা যুদ্ধের পরে পরে, তখন আমেরিকান সৈন্যরা ছিল। তখন প্রশ্ন উঠলো, এই জিপিএস নিয়ে যদি তুমি কোনো কমিউনিটিতে গিয়ে ক্লাস্টার করো, র্যান্ডম, মানে জিপিএসটা এই জন্য আপনি র্যান্ডমলি একটা কোঅর্ডিনেট সিলেক্ট করবেন, সেই বাড়িতে যাবেন। তো বলা হচ্ছিল যে আপনি যদি জিপিএস নিয়ে ওখানে যান, মনে হবে যে আপনি আসলে আমেরিকানদেরকে ড্রোনে অ্যাটাক করার জন্য আপনি তথ্য দিতে আসছেন, সুতরাং জিপিএস বাদ। তখন তারা যেটা করলো, প্রত্যেকটা জায়গাকে একটি নাম্বার দিল, সেই নাম্বার থেকে র্যান্ডম ড্র করা হলো। তো এরকম নানান পদ্ধতিগত সমস্যা দেখা দিবে, সেগুলো অতিক্রম করেই কিন্তু আমাকে র্যান্ডম স্যাম্পলিংটা করতে হবে। এরপরে আরেকটি পদ্ধতির কথা, অনেকটা ইনডিরেক্ট পদ্ধতি। এ পর্যন্ত যেগুলো করলাম সেগুলো শারীরিক ও তালিক ছাড়া জরিপ এবং পূর্ণ তালিকা, এটাকে বলা যায় প্রত্যক্ষ পদ্ধতি। শারীরিক ও তালিক কিছুটা মাঝামাঝি। আর জনমিতি হচ্ছে অপ্রত্যক্ষ পদ্ধতি, কিন্তু এটিও খুবই সাইন্টিফিক হতে পারে। যেটি দেখালেন আরিফ, যে আমাদের পপুলেশন গ্রোথ রেটে যে বিগ হোল বা বিগ ডিপ একটা 71 সালে, তার মাধ্যমে, সেটার মাধ্যমে আপনি আসলে পরিমাপ করতে পারেন কত লোক আসলে মারা গেছে ওই সময়। তো এই যে ডেমোগ্রাফিক মডেলিং এর ব্যাপারটা হচ্ছে, আমি যে মডেলিং করি, ইন্টারন্যাশনাল ফিউচার্স আমি কাজ করি, শিউলি বলছিলেন, আমাদের মডেলের যে 8-10টি ক্লাস্টার আছে, তার মধ্যে একটি হচ্ছে ডেমোগ্রাফিক মডেলিং, এটাকে বলে কোহর্ট কম্পোনেন্ট মডেলিং। যারা ডেমোগ্রাফি নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন। বেসিক্যালি মানে জনসংখ্যা তো 3টি, জনসংখ্যাকে যদি আমি একটি স্টক ধরি, এটি একটি 3টি ফ্লোর বা 3টি প্রবাহের সমন্বয়, জন্ম, মৃত্যু আর অভিবাসন। সো এই জন্ম, মৃত্যু আর অভিবাসনটা যখন বছর বছর রেকর্ড করা হয়, সেই রেকর্ডের মাধ্যমেই আপনি জানতে পারেন টোটাল পপুলেশনটা আপনার কত। এবং সেটা আরো সঠিক হওয়ার জন্য আপনাকে এইজ গ্রুপ অনুযায়ী আমরা করি। এইজ গ্রুপ অনুযায়ী আমরা করব এই জন্যই, কারণ আমি যদি ফার্টিলিটির দিকে তাকাই, একটা সার্টেন এইজ গ্রুপে আপনি উইমেন্স ফার্টিলিটি দেখবেন। কিংবা আমি যদি মৃত্যুর হার দেখি, শিশু মৃত্যুর হার
আর পূর্ণ বয়সের মৃত্যুর হার কিংবা যৌবনের মৃত্যুর হার ভিন্ন, সুতরাং এটাকে এইজ সেক্স কোহর্টে ভাগ করা হয়। তো যেটি কিছুটা দেখিয়েছেন আরিফ, সে ধরনের একটি প্লট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আসলে গড় আয়ুর একটি গ্রাফ। স্ট্যাটিস্টা নামে ওয়েবসাইট, ওরা নানান রকম ডেটা তাদের ওয়েবসাইটে দেয়া হয়, কিন্তু তারা ডেটাগুলো সংগ্রহ করেন কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে। যেমন পপুলেশনের জন্য, জনসংখ্যার জন্য সবচেয়ে স্বীকৃত আন্তর্জাতিক ডেটাবেস হচ্ছে জাতিসংঘের ইউএনপিডি, ইউনাইটেড নেশনস পপুলেশন ডিভিশন। আমরাও তাদের ডেটা ব্যবহার করি। তো ইউএনপিডির যেই প্লট, সেখানে এটা দেখা যাচ্ছে যে দুটো ডিপ আমরা দেখতে পাচ্ছি। এই দুটো ডিপ কি আসলে? একটি 40-এর দশকের মাঝামাঝি সে দুর্ভিক্ষের ডিপ, পার্টিশনের ডিপ হতে পারে, কিংবা অনেক লোক হয়তো পার্টিশনের সময় চলে গিয়েছিলেন সেই ডিপ। যারা বাংলাদেশের জনমিতি নিয়ে আরো গভীর গবেষণা করেন সে তারা বলতে পারবেন। আর পরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 1971 সালের ডিপটি। তো এখন গড় আয়ুটা আসলে এমন ভাবে নির্ধারণ করা হয় যে আপনার মানে এটি কিছুটা, যেটাকে বলা যায় গড় আয়ু নির্ধারণের ব্যাপারটি কিছুটা বিভ্রান্তির জায়গা তৈরি করতে পারে। এটি কিন্তু এমন না যে আপনি মানে আইডিয়াল ওয়ে হবে সমস্ত লোককে আপনি সমস্ত লোককে আপনি গিয়ে দেখলেন এবং তারা ফলো করলেন ওভার টাইম, যে আপনি কত বছর কবে জন্ম, কোন বছর মৃত্যু হলো, তারপর একটা গড় করলেন। কিন্তু সেভাবে করা হয় না। যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে যেই মুহূর্তে আপনার জন্ম হচ্ছে বা যেই সময় সুমারিটি হচ্ছে সেই মুহূর্তে আপনার বয়স যত, সেই বয়সের লোকেদের মৃত্যুহার যেটি, সেই মৃত্যুহারটি ধরে নেওয়া হয় আপনি যখন পূর্ণবয়স্ক হবেন বা যতদিন বাঁচবেন ওই একই মৃত্যুহার আপনার বজায় থাকবে। এটি বাই ডেফিনিশন একটা ফ্লড ডেফিনিশন, কিন্তু তারপরে এটি ব্যবহার করা হচ্ছে কেন? কারণ আপনি যখন ওভার টাইম সময়ের সাথে এই পরিবর্তনটি দেখবেন, আপনি কিন্তু গড় আয়ু সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। যেমন একটি শিশুর মৃত্যুর হার যখন কমে যাচ্ছে, যে শিশুর বয়স আজকে 1 বছর, সে যদি 1 বছর বয়সে মারা যায় তাহলে কি হচ্ছে, সে কিন্তু আগামী মানে আমরা যদি ধরি যে একটা লোক বাংলাদেশের মতো একটা দেশে 80 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারত, মানে সেই 79 বছরের গড়টা আপনার মূল গড় থেকে, গড়টা কি আসলে আপনি সব সংখ্যা যোগ করেন, তারপরে আপনি নাম্বার অফ স্যাম্পল দিয়ে ভাগ করেন। তো আপনি যদি একটা বাচ্চা 1 বছর বয়সে মারা যায়, আপনার 79 বছর কিন্তু ওই যোগফল থেকে চলে যাচ্ছে। তো গড় আয়ুতে এটার প্রভাবটা বেশি হয়। কিন্তু কেউ যদি 100 বছর বয়সে মারা যায় তখন কিন্তু, বা 80 বছর বয়সে মারা যায়, তাহলে গড় আয়ুতে তার ক্ষতিকর প্রভাবটা বা তার গড় আয়ুকে সেটা কম কমায়। তো যখন 17, 18 বা 25 বছর বয়সের একটা যোদ্ধা মারা যায়, তার প্রভাবটা হচ্ছে মাঝামাঝি। এটি এই গ্রাফগুলোতে দেখানোর চেষ্টা করা হচ্ছে। গড় আয়ুর প্রভাবটা যখন কেউ 0 বছর বয়সে মারা যায় বা কেউ 18 বছর বয়সে মারা যায়, নিচেরটা দেখাচ্ছে কেউ যখন আরো বেশি বয়সে মারা যায় তাদের প্রভাবটা গড় আয়ুতে কেমন পড়ে। তো যেটা আমরা বলতে পারি যে আমরা যে গ্রাফটি দেখেছি সেই গ্রাফ অনুযায়ী গড় আয়ুতে এই ধরনের 8-10 বছরের যে প্রভাব পড়েছে তার থেকে আমরা ধরে নিতে পারি একটি বড় সংখ্যা মৃতের হার আমাদের ওই সময় হয়েছিল। তো আমরা যেটা করতে পারি, আমাদের বার্থ এবং ডেথের যে সংখ্যা ইউএনপিডির কাছে কিন্তু লাইফ টেবল যেটাকে বলে, মর্টালিটি টেবল, ফার্টিলিটি টেবল সবই আছে ওভার টাইম। তা আমাদের যে কোনো ডেমোগ্রাফার গুলো যদিও সেই জায়গা থেকে এই সংখ্যাগুলো সংগ্রহ করেন, তারা কিন্তু যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারবেন। এটাকে বলে বেসলাইন এবং কাউন্টার ফ্যাকচুয়াল, অর্থাৎ 71-এর আগে যেই জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসন হার ছিল সেটি যদি কন্টিনিউ করতো 71 থেকে 80 বছর বয়স পর্যন্ত, তাহলে আমাদের জনসংখ্যা কত হতো। আর যেটি বাস্তবে পাওয়া গেছে, যেটি ইউএনপিডির পরিসংখ্যানে আছে, সেটি হওয়ার কারণে আমাদের জন্ম মৃত্যু হার কত, এই দুটোর থেকে গড় আয়ু কত, এই দুই সংখ্যার যদি আমরা পার্থক্য নিরূপণ করি তাহলে কিন্তু আমরা মৃতের সংখ্যাটা পেয়ে যাব। শুধু আমি বলবো এই ধরনের একটি গবেষণার আরেকটি শেষ অংশ যেটাকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি বিভিন্নভাবে এই সংখ্যাটি নিরূপণ করার চেষ্টা করলেন, সেটা আপনাকে ভ্যালিডেট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। সো ভ্যালিডেট এবং ভেরিফিকেশনের একটা ওয়ে তো হচ্ছে আমি মাল্টিপল সোর্স থেকে দেখা, আমি মাল্টিপল সোর্সের সাথে ক্রস চেক করা, যেটার কিছু বর্ণনা আরিফ বলেছেন। আবার এখানে আরেকটি স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে যেটি আমি একটু উল্লেখ করতে চাই, মাল্টিপল সিস্টেম এস্টিমেশন এটাকে বলে। মাল্টিপল সিস্টেম এস্টিমেশন হচ্ছে, আমার স্লাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যখন গুনবেন ও আন্ডার কাউন্টিং বা ওভার কাউন্টিং যখন হয়, আপনি যখন মাল্টিপল সিস্টেম মানে একাধিক
গণনার স্যাম্পল সিস্টেম থেকে আপনি তথ্যটা নিলেন। ধরেন 2 জন গণনা করেছে, গণনা করে তারা একেবারে সুমারি করে নাম, ঠিকানা, বয়স সব নির্ধারণ করেছে। এখন তারপরেও কিন্তু এমন হতে পারে যে এই দুটো তালিকায় কেউ কেউ 2 বার এসছে, কেউ একবারও আসেনি। তো তাহলে সম্ভাবনাগুলো হচ্ছে আপনি তালিকা 1-এ আছেন শুধু, আপনি তালিকা 2-এ আছেন শুধু, কিংবা আপনি 1-এও আছেন, 2-এও আছেন, কিংবা আপনি কোনোটিতেই নেই। এই যে 4 ধরনের সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেগুলো প্রবাবিলিটি বলে, দুটো সম্ভাবনা যদি আপনি নেন, 1-এ থাকা বা 2-এ থাকার সম্ভাবনা এবং দুটোতেই থাকার সম্ভাবনা এবং না থাকার সম্ভাবনা, এই দুটো একটি ইকুয়েশনে ইকুয়েট করা যায়। এবং আপনি তাহলে এটি একটি 4টি ভ্যারিয়েবলের একটি ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে 3টি যখন আপনি জানেন, 4র্থটি আপনি বের করতে পারবেন। এটা হচ্ছে আপনি একেবারে গাণিতিক ভাবে আপনার নাম্বারটি আপনি ভেরিফাই করতে পারবেন এই ধরনের একটি মাল্টিপল সিস্টেম এস্টিমেশন আপনি করেন, যদি করেন। এই কোয়েশনটি এখানে দেখানো হচ্ছে। তো এইসব সবকিছু করার পর আপনাকে একটা পিয়ার রিভিউড পাবলিকেশনে এগুলো পাঠাতে হবে। পাঠানোর পরে হয়তো আমরা যেটাকে বলি ডেস্ক রিজেক্ট, প্রথমেই হয়তো 2-3টে জার্নাল আপনাকে ডেস্ক রিজেক্ট করে দিবে। তার মানে এই না আপনি হতাশ হয়ে ভাববেন যে আপনার 2 বছরের কাজ জলে গেল। আপনি তখন তৃতীয় একটি জায়গায় পাঠাবেন, সেখানে 3 জন রিভিউয়ার থাকবে, তারা বলবে তুমি এই জায়গা ঠিক করো, ঠিক করতে হবে। টোটাল একটা পেপারের এরকম লেখার প্রসেস কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত চলে যায় একাধিক গবেষকের। তো সেই কাজটি আমি মনে করি আমাদের দেশের গবেষকদের করা উচিত, এবং আমি মনে করি সেটি করার মতো যথেষ্ট দক্ষতা আছে আমাদের। যে রাজনৈতিক চাপের কথা আমরা বলছিলাম, সেই চাপটি কিছুটা হলেও এখন সরেছে। এখন একটি অবজেক্টিভ রিসার্চ করাটা দরকার। এবং যেটা আরিফ বলেছে, বিশেষ করে রোয়ান্ডার উদাহরণটি দিয়ে, আমাদের এটি মনে করার কোনো কারণ নেই যে আসলে মৃতের সংখ্যাটি 30 লাখের চেয়ে অনেক কম। আমার তো মনে হয় রোয়ান্ডার উদাহরণ মনে করলে যে আসলে 30 লাখের চেয়ে বেশি হতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইরফান। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবার পালা। প্রথমেই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে ছিলেন বলে। এবারে ধন্যবাদ জানাবার পালা আজকের অনুষ্ঠানের পাঠশালার 48তম আসরের 2 জন সম্মানিত আলোচককে, মোহাম্মদ ইরফান, আরিফ রহমান। ইরফান ভাই, আরিফ, তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই অনুষ্ঠানের পুরো প্রক্রিয়ায় সহযোগিতার জন্য, এবং আজকে খুব সহজ নয় বিষয়টা আলোচনার, এরকম একটা বিষয়বস্তুতে প্রাণবন্ত আলোচনা করবার জন্য। আমি একটু বলতে চাই, শুরুর ভিডিও ক্লিপের গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বিপুল ভট্টাচার্যের গাওয়া, আর আসাদ চৌধুরীর কবিতার ভিডিওটি ধারণ করেছেন নাদিম ইকবাল। দুটোই ইউটিউব থেকে নেওয়া। উৎসের প্রতি কৃতজ্ঞতা। ইরফান ভাই, আরিফ, খুব সংক্ষেপে তোমরা কি কিছু বলতে চাও? আমার মনে হয় একটি বাক্যে যদি প্রকাশ করতে, ইরফান ভাইকে প্রথমে আমি বলছি, তারপরে আরিফ। অনেক ধন্যবাদ শিউলি এই অনুষ্ঠানটি করার জন্য। আমি মনে করি যে এই ধরনের আলোচনাগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে, আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, জাতি হিসাবে আমাদের গৌরবের জায়গাটুকু পৃথিবীর বুকে উঁচু করে ধরে রাখার জন্য এই ধরনের আলোচনা জরুরি। এটি নিয়ে অবশ্যই আমাদের অনেক আবেগ আছে, এই জিনিসগুলো নিয়ে সেই আবেগগুলো থাকাটাই স্বাভাবিক এবং থাকাটা সুন্দরও। কিন্তু চূড়ান্ত বিচারে আমি যখন বিশ্বমঞ্চে যাব, আমার আবেগ আর তার আবেগ কিন্তু সমান না। সুতরাং আমাকে বস্তুনিষ্ঠ হতে হবে, আমাকে যুক্তি নির্ভর হতে হবে, আমাকে পদ্ধতিগত গবেষণার মাধ্যমে আমার কথা তুলে ধরতে হবে। সেটি আমাদের গবেষকরা যে করছেন, সেটি আরিফের কথায় আজকে জানা গেল। অনেক ধন্যবাদ আরিফকে আমার সাথে এখানে যুক্ত করার জন্য। শিলি, অনেক ধন্যবাদ ইরফান ভাই। এবার আরিফ। ধন্যবাদ আপু। ইরফান ভাইয়ের কাছ থেকে আসলে অনেক কিছুই জানতে পারলাম। আরো ভালো করে এই বিষয়গুলো নিয়ে জানা বোঝা, কাজ করার সুযোগ আছে। শুধু একটা কথাই বলতে চাই যে, ধরেন যারা এই অনুষ্ঠানটা পরে দেখবেন, অনেকের মধ্যেই তো এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে সত্যিকার অর্থেই। আমার শুধু অনুরোধ থাকবে যে আপনি বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন, শুধু সংখ্যা না করে আসলে ঘটনাটারে একটু মেলে ধরা না। আমরা একটু আমি যেটা বলতে চাই আর কি, যে এই ঘটনাটা এত বড় এবং এত ঘন, এত বেশি পরিমাণে ঘটছে যে আপনাকে খুব বেশি দূর যাইতে হবে না আসলে।
ফলে এই সংখ্যা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে নিজের এলাকাটা সম্পর্কে, নিজের আশেপাশের ঘটনাগুলো সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ করা আর কি। আর বিতর্ক অব্যাহত থাকুক, আলোচনা হোক, সেটা কোনো সমস্যা না, কিন্তু প্রশ্নটা বা উত্তরটা খোঁজার আকাঙ্ক্ষা, মানে শুধু প্রশ্ন করেই যে এটা ঠিক না, এটা ভুল বা এটা ঠিক, এটার ভিতরে না গিয়ে লেটস আমরা একটু চেষ্টা করি যে ঘটনাটা আসলে কি একটু বোঝা। এই থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচক আরিফ নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করে জনমিতি থেকে পাওয়া উপাত্ত, গণসংখ্যার খতিয়ান থেকে নানান রকম তথ্যসূত্র ব্যবহার করে 30 লাখ শহীদের সংখ্যার বাস্তবতাটি চমৎকার করে উপস্থাপন করেছেন এবং এর সঙ্গে আরো কিছু জরুরি সংজ্ঞায়ন সহ আরো কিছু জরুরি আলাপ তিনি উপস্থাপন করেছেন। আমাদের আলোচক ইরফান যুদ্ধ কিংবা বড় দুর্বিপাকে হতাহতের সংখ্যা নির্ণয়ে পরিসংখ্যান মডেলের প্রয়োগ সহ বাংলাদেশের মতো ব্যাপক মাত্রার গণহত্যাটিকে আন্তর্জাতিক পরিসরে আরো বেশি করে এবং যথাযথভাবে প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য করণীয় নিয়ে বলেছেন এবং একই সঙ্গে আরিফের মতো তিনি আরো কিছু প্রয়োজনীয় আলাপও এনেছেন। আসরের শুরুতে আমরা বলেছি 30 লাখ শহীদ বাহুল্য না বাস্তবতা, একটি প্রশ্ন চিহ্ন ছিল। অনুষ্ঠানের শেষে এসে বলছি 30 লাখ শহীদ বাহুল্য না বাস্তবতা, এবং এই সংখ্যা নিয়ে বিতর্ক করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অপরাধ লঘু করে দেখবার খুব একটা সুযোগও নেই। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ সহ দেশের প্রতিটি ইতিহাসের বাঁক বদলে সাম্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করা শহীদদের স্মরণ করে এবং 6 লাখ ধর্ষিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মুক্তিযুদ্ধের অনন্য বিজয়ের গৌরবের সাথে থাকুন, পাঠশালার সাথেও থাকুন। দেখা হবে সবার সাথে আগামী আসরে। বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণ কান্দে রে। এই না সোনার বাংলার রক্তে রক্তে ভরা, মানুষের এই দুঃখ দেখা কান্দে চন্দ্র তারা রে দয়াল, দুঃখে আমার পরাণ কান্দে রে। নদীর দেশেই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা, আর আজ পদ্মা মেঘনা যমুনাতে বহে রক্তের ধারা রে দয়া, দুঃখে আমার পরাণ কান্দে রে। কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে, শকুনের দল ছিড়িয়া খায়, বাঁচায় না কেউ তারে রে দয়াল, দুঃখে আমার পরাণ কান্দে রে। বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণ কান্দে রে। বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার